FM, the night comes alive with Gramophone. এখন শুরুতেই আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকের যে প্রথম অতিথি রয়েছেন তার সাথে, এবং তিনি ঢাকারই বাসিন্দা, ঢাকা থেকে এসেছেন, এবং আমি তার সম্পর্কে অলরেডি ফেসবুকে আপনারা দেখেছেন যে লিখেওছি। তিনি একসাথে শুধুমাত্র যে ঘটনা নিয়ে এসেছেন তাই না, তার বেশ কিছু অভিজ্ঞতা আছে যেগুলো তিনি শেয়ার করবেন, এবং তিনি মানে নিজে মেডিটেশন করতে পারেন, এবং তিনি বলছিলেন তিনি এছাড়াও তিনি প্ল্যানচেটের মতো জিনিসপত্র এগুলোও তিনি করতে পারেন, এবং সেই সাথে তার বেশ কিছু জমজমাট ঘটনা আছে। তার ঘটনাটা তিনি বলছিলেন যে ঘটনার কোনো শেষ নেই। তো আমি প্রথমেই যেতে চাই তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। এবং আপনি? আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান, আমি উত্তরা থেকে এসেছি, এখন উত্তরায় থাকি। উত্তরায় থাকেন? জি জি। ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। যে ঘটনা দিয়ে শুরু করব সেটা কোথাকার ঘটনা? এটা কি উত্তরার ঘটনা দিয়ে শুরু? ঘটনা আপনার এটা মালিবাগের ঘটনা, আমরা শুনি। মালিবাগের ঘটনা বলি। জি। এটা মোস্ট প্রবলি আপনার এটা 85-86 সাল হবে আর কি। তো তখন যেখানে আমরা থাকতাম মূলত, তো ওইখানে আপনার একজন, আমরা নিচতলায় ছিলাম এবং 4 তলায় আপনার এক আপা থাকতেন। আমাদের সাথে তার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, আপনাদের মতো। তো পরে উনি শান্তিবাগে চলে যায়। তো তারপরে তার একটা ভাগনা, মানে তার ওয়াইফ হাজবেন্ডের ভাগনা, সে আসে, জাকির, এবং আমাদের সাথে খুব আন্তরিকতা ছিল। তো একদিন সে বলছে যে মামা, আমি ওই আমেরিকান এম্বাসিতে মানে শেষ নেবে আর কি, ভিসা নেবে, তো আমেরিকান এম্বাসির জন্য আপনি ভোর 4টে তুলে দিন। তো যাই হোক, আমি কথা দিলাম। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি উঠবা কিনা। তো সেই দিন ওই রাতে যে ঘটনা ঘটলো, সেই দিন দেখি আমাকে কে তুলে দিয়েছে ঠিক খেয়াল নেই। তো আমি রাস্তা বের হয়ে গেছি। তো আপনার বাম দিকে ধরেন মৌচাক যাইতে, ডান দিকে যাওয়ার পরে বাম হাতে আপনার গুলবাগ, আর ডান দিকে শান্তিবাগ। ডান দিকে যেই আমি টার্ন নিছি, তখন একটা দেখি যে একটা বাচ্চার কান্না, গগনভেদী কান্নার আওয়াজ। জি। তখন আমি কেন জানি তাড়াতাড়ি জগিং করার মধ্যে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু দৌড়াতে যে বাম দিকে ঘুরতে হবে এটা কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা। আর আসলে তখন আমার কিন্তু সেন্স বলতে নাই। জি। তারপর সামনে যে গেছি, ডান দিকে আপনার ওই মালিবাগ মোড়ের দিকে যাবে, বাম সাইডে শান্তিবাগ এখন ওটা আছে। শান্তিবাগে আপনার একটা প্রাইমারি স্কুল। তখন আমি খুঁজে পাই যে হ্যাঁ, একটা মহিলা লম্বা করে, একটু অ্যাবনর্মাল টাইপ, কিন্তু আমার তখন বোঝা যায়নি। ওনার হাত কোলে একটা বাচ্চা, উনিও একটু বড় বড় হচ্ছেন, একটু উঁচু হচ্ছেন, মানে লম্বা হচ্ছেন, বাচ্চাটাও বাড়তেছে, বাচ্চাটাও ঘুরে ঘুরে দেখতেছে, উনিও কিন্তু দেখতেছে। তখন আমি বলছি, কি দেখতেছেন আপনি? বাচ্চাটাকে কান্না থামান, কি আশ্চর্য ব্যাপার। তখন কোথা থেকে যেন 3-4টা কুকুর চলে আসে। তো কুকুর দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর তখন আমি কুকুর করতে যাই, ততক্ষণে আমার সেন্স আসছে, কি রে এটা কি দেখতেছি। তখন দেখছি না, ওনার অন্যরকম মহিলার রূপ। তখন চোখগুলো ঠিক টেনিস বল না, আর একটু ছোট হবে, আমার দিকে সে এমন ভাবে তাকাচ্ছে। তখন তো আমার জমানটা বন্ধ হয়ে গেছে ভয়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপর একটা ধাক্কা খাই, কিন্তু অথচ দেখা গেছে রাস্তার মধ্যে ধাক্কা আর কি, কেন জানি ধাক্কা খাই। তারপর আমি বাম সাইডে যেদিকে আসতাম দৌড় দিলাম। এবং ধাক্কা খাওয়ার মতো নিশ্চয়ই ওখানে না, ওখানে কিছুই ছিল না, কিন্তু কেন জানি আমাকে কে ধাক্কাটা দিচ্ছে। এবং আমার অভিজ্ঞতাতে দেখি যে যখনই কোনো আলো আমাকে করছে, তখন কিন্তু আমার সেন্স আসছে। তো সেই জন্য কিন্তু একটা আলো আসে। তারপর আমি তাকে দৌড় দিয়ে বাসায় এসে দেখুন 2:10 বাজে। তখন এটা আপনার আমার একটা এটা কত বছর আগের ঘটনা হবে? এটা 85-86 ঘটনা। 85-86 ঘটনা। আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনার মা কোনো একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছে। জি হ্যাঁ, আমি একটু শুনি তো ঘটনাটা। ঘটনাটা হচ্ছে এটা তখন কিন্তু এটা আবার উত্তরায় আমার মেজো ভাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছিলেন, এটা অফিসিয়াল কোয়ার্টার ছিল। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাসায় তো খালারা ছিল, বিভিন্ন জায়গায় বদলি হয়েছে মেজো বড় ভাইয়ের সাথে। যাই হোক, আমি এই ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এইটা সেদিন ওই ঘটনা যেদিন ঘটলো, সেদিন মাগরিবের নামাজ পড়তেছে। জি। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে আমার আম্মার ড্রয়িং রুম থেকে, এবং তখন আমার আম্মা ছিলেন আর মেজো ভাই ছিলেন। তো ওখানে ড্রয়িং রুম থেকে আমার আম্মা বলতেছে যে বাবা, ওই ম্যাচটা আর মোমবাতিটা ফ্রিজের উপরে। তো আমার আম্মার একটা অভ্যাস ছিল কি, যে অন্ধকারের মধ্যে উনি কিন্তু দরকারি কোনো জিনিস পেয়ে যেতেন। তো ঠিক আমি মোমবাতি ম্যাচ ফেললাম এবং জ্বালাবার পরে যখন আমি ঘর থেকে বার হয়েছি, অর্থাৎ বাম দিকে ড্রয়িং রুমের দিকে যাবো আমি, তখন দেখি যে না, মনে হচ্ছে যে না, আমার মা মনে হয় আমাকে মাস্টার বেডলি ডাকতেছে। তখন আমি মাস্টার বেডে ঢুকতে যেয়ে দেখি যে আল্লাহ একই। তো ওখানে আপনার দেওয়ালের সাথে অনেকগুলো সোফা আছে, আলমিরা আছে। তারপর ডান দিকে আপনার বড় একটা আছে, খাট আছে, পালঙ্ক আছে, আর মাঝখানে প্রায় 2-2.5 ফিট 3 ফিটে প্যাসেজ আছে।
যাওয়া আসা করার জন্য। তখন দেখি যে না রে বাবা, মা তো ওখানে নেই। এত অপরিচিত একটা লোক, লম্বা চিকুন মতো, বিশাল লম্বা করে। যে আরো আশ্চর্য হয়ে যায়, তার পা কিন্তু দুটা নেই এবং সে আমাকে এশারায় ডাকতেছে। তো আমি বললাম, বল তুই কে? তো সে কিছু বলেন। তখন লক্ষ্য করলাম যখন আমি ওই কিনারের দিকে চলে আসছে, মাথার দিকে ধরেন আপনার খাটের, তখন সে কিন্তু পেছন দিক দিয়ে সরে যাচ্ছে, অর্থাৎ বারান্দার দিকে চলে এসছে। তখন আমার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেললো যে তাকে আমাকে ধরতে হবে। কিন্তু আশ্চর্য, আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু বুঝে গেছি সে সুপার ন্যাচারাল বা কিছু একটা হবে, মানে ইনহিউম্যান বিং হবে, নট হিউম্যান। তখন ওই করে এক পর্যায়ে খেয়াল করি যে না, আমি কিনারে চলেছি। তখন আমি দৌড় দিছি আর সে আর যেতে পারলো না। তখন তাকে আমি ধরি, কিন্তু আশ্চর্য, তখন মোমবাতিটা তো আমার হাতে। তখন আমি তাকে বলতে যে বল তুই কে? তখন দেখি যে সে চোখগুলো বড় করছে এবং গলাটা লম্বা করে ফেলছে এবং বাতাস যেন আসে, তার চুল উড়ে চলে যাচ্ছে, মানে অর্থাৎ সে দেখাচ্ছে যে আমি এই। তো আমি বললাম যে আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি কিন্তু উজু অবস্থায় আছি, তুই কিছু করতে পারবি, তোকে বলতে হবে তুই কোত্থেকে আসছিস। এইভাবে কয়েক মিনিট হয়েছে ঠিক জানি না। তখন তাকে আমি একটা ঘুষি মারি। তো ঘুষি মারবে পক করে একটা কি যেন একটা সাউন্ড করছে আর চোখটা আমার বন্ধ হয়েছে, কিন্তু আমি মারছি খুব জোরে। তারপর আমি আমার কিরে আমি কোথায়, ও মা ডাকতেছিল। তখন ও দৌড় দিয়ে মায়ের কাছে যাই। মা আমাকে দেখা মাত্র বলে, কি বাবা তুই তো দেখি পুরো ভিজে গেছি। বলে মা একটু গরম লাগতে। গরম কোথায়? তখন মানে শীত যায় ভাব আর কি, সম্পূর্ণ ভিজে গেছে এবং এমন লক্ষ্য করলাম যে চুল থেকে পুরা পানি পড়তেছে, মানে সদ্য গোসল করেছে। তখন আমি মাকে আর কিছু বলিনি, পরে আমি মাকে বললাম। তখন মা বলে, বাবা তোমার এত দরকার কি ছিল? তুমি যখন দেখতেছ এই ঘটনা তুই বুঝতে পারলে, তখন তাহলে তুই একটু ফিরে আসতিস, আমাদের বুঝতিস। তো এই ঘটনা ভাই আমি এখনো কিন্তু আপনার রাসেল ভাই ভুলতে পারি না আর কি। আমি আরেকটা জিনিস আপনার সম্পর্কে বলি। আপনি বলছিলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এত মানুষ আমরা চারপাশে আছি, কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারেন যে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে। কিছু মানুষ দেখতে পায়, কিছু মানুষ দেখতে পায় না। কিছু মানুষ সারা জীবন মানে অবিশ্বাস করে যায় যে হয়তো এরকম কোনো কিছু নাই। আবার কিছু মানুষের সাথে অহরহ এই ঘটনাটা ঘটছে। তো আপনি খুব চমৎকার কথা বললেন আমাকে, যে আপনি বললেন যে আসলে মানুষের যে সিক্স সেন্স, সেই ষষ্ঠ ইন্দ্রিয় যে ব্যাপারটা, সেটা সেটা দিয়ে কেউ কেউ মানে কারো থেকে প্রখর, কারো হয়তো কেউ হয়তো সেন্স করতে পারে, কেউ হয়তো পারে না। এই ব্যাপারটা আপনি বলছিলেন। এবং আপনার সাথে আমি ছোট ছোট যেহেতু ঘটনা, আমি বেশ কয়েকটা ঘটনা একসাথে আপনাদের শোনাচ্ছি। আপনি বলছিলেন সামনে কোরবানির ঈদ আছে। আমি তার আগে একটু বলেছি যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, ইলেকট্রিসিটি তো অহরহ হয়ে যায়। এবং ইলেকট্রিসিটির এই ঘটনার সময় আমাদের প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আসলে একটা আলো জ্বালাবার ব্যবস্থা করি। সেটা চার্জার লাইট হোক বা সেটা মোমবাতি হোক বা যাই কিছু হোক, আমরা সেটা খুঁজে বের করি এবং তারপরে সেটা নিয়ে, এবং সেইটা আনতে গিয়ে হঠাৎ করে যদি আপনার এরকম কোনো একজনের সাথে দেখা হয়ে যায়, বা হঠাৎ করে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার বাসায় যে ভদ্রলোক, মানে অপরিচিত একজন ভদ্রলোক বা ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে যিনি ঠিক আসলে এই পরিবারের সদস্য নন, তাহলে ঠিক এইরকম সাহসিকতা হয়তো সবার পক্ষে দেখানো সম্ভব হবে না, কিন্তু দেখানো সম্ভব হয়েছে ওনার পক্ষে এই কারণেই যে ওনার শুরু থেকেই মানে জীবনের বিভিন্ন পর্যায়ে উনি এইরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন বারবার হয়েছেন। কোরবানি ঈদ সামনে রয়েছে, আপনি বলছেন যে ঈদুল আজহা নিয়ে আপনার একটা ঘটনা রয়েছে। ঈদুল আজহা এটা ওই বিল্ডিং এর ঘটনা। জি, ঈদুল আজহার দিনে হয়েছে কি, ওই বিল্ডিং এ কিন্তু ছাদ থেকে তখনকার সময় আর কি একটা ছেলে পড়ে যায়। ওই যে জাকিরের কথা বললাম তারই ছোট ভাই, পরে লাকিলি সে বাঁচে। তো তখন ওই বাচ্চারা মানে জোরে চিৎকার দিচ্ছে। তখন আমার আম্মা বললো যে বাবা তুই দেখো বাচ্চারা আবার উঠেছে, পড়ে যাবে, তুই একটু ওদের কে কর। তখন আমি আজ কেয়ারটেকারকে ডাকি না, উপরে ধরে গেছে। যখন আমি ছাদে 5তলা উঠে ছাদে যাব, তখন বাচ্চারা তাড়াতাড়ি দৌড়ে, সব বাচ্চারা দেখলাম প্রায় 10-12টা বাচ্চা আমার কাছে নেমে চলে যাচ্ছে। তা আমি এই ছাদে কে আছে, ওরা কোনো উত্তর কিন্তু যায়নি। হ্যাঁ, ওরা কিন্তু কোনো উত্তর দিল না। তখন আমি ওই দরজা খুলে ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে তো দেখতেছি কোনো বাচ্চাটা চাচ্ছে কিনা, কেউ দরজা লাগাই দিল কিনা, এরকম ভাবতেছি। আবার ভাবতেছি যে দরজা লাগাই দিল কি, আসলে দরজা কিন্তু আমি খুলেছি, কিন্তু আমার খেয়াল ছিল না। জি, হ্যাঁ, পরে রিয়ালাইজ করেছি আর কি। হঠাৎ করে প্রায় 2-3 মিনিট পরে হবে যে প্রায় 7-8টা বাচ্চা আমার কাছে আসলো। আসার পরে আমাকে মানে ওই ঘুরতেছে। এক পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, মানে এমন ভয় করতেছে পড়ে যাবে। তো তোমরা এরকম করতেছো কোনো? তখন থেকে একটা মেয়ে বাচ্চা, মাথাটা একটু কম্পারেটিভলি একটু বড়, চুলগুলো হাফ করা আছে। তো তখন আমি তার গায়ে হাত দেওয়ার সাথে তখন সে মাথা করে ঘোরা দিয়ে যখন আমাকে দেখছে, তখন দেখলাম যে তার চেহারাটা কিন্তু অন্যরকম।
তো তখন আমি প্রথম বলি যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন সে আবারও চোখ বড় করছে। তখন আমি আমার জীবনের লাইফে আমি এত কিছু দেখছি, তখন আমি রিয়েলাইজ করি যে সামথিং রং। এখন আমার ভাই রাসেল ভাই, এখন আমার পালানো দরকার, কিন্তু পা যেন চলছে না, ভীম হয়ে গেছে। তারপরে যখন আমি কোনোরকম করে যখন আমি নামবো, তখন দেখছি যে সিঁড়িটা, হ্যাঁ, আপনাকে একটা আরেকটা ঘটনা আছে, তো আমি বলি নাই। সিঁড়িটার থেকে ওই যে স্কেলেটর নাকি চলন্ত সিঁড়ি যেটা, জি, তখন আমি চোখটা বন্ধ করে রেলিং ধরে ধরে করে নামলাম আর কি। তো এই ঘটনাটা আমি এসে পরে মাকে বলি। এই ঘটনাটা আমি আজও কিন্তু আমাকে আরো শিখতো, মানে আজও আমি অবাক হয়ে যাই যে কিরকম একটা জিনিস, সেটাই। ভয়ের মানে মারাত্মক একটা হিম সেটাই। করা রক্ত। এবং আপনার সাথে ওই যে আপনি যখন গ্রামের বাড়ি গিয়েছিলেন, শ্বশুর বাড়ির একটা ঘটনা বলছিলেন জি, আপনি, জি, হ্যাঁ, জি। সেই ঘটনাটা আপনাকে শুনি। হ্যাঁ, শ্বশুরবাড়ির ঘটনা হচ্ছে কি যে আমি তো 2001 সালে বিয়ে করি। জি, তো বিয়ের পরপরই ধরেন 1 মাস 2 মাস 2 মাস হচ্ছে আমি প্রথম যাই ওই বাড়িতে। ওই বাড়িটা হচ্ছে আপনার 35 না 37 কত বিঘা, এবং পুরা গাছ গাছালি, পাশে ইসামুদ্দিন নদী আছে। জি, একদিন হয়েছে কি, প্রথম এটা বলি আমি, বিয়ের যেটা ঘটনাটা বলি, যে আমি আমার ওয়াইফ উপরে আসি এবং 12:30 পর্যন্ত আমার সম্বন্ধীর সাথে গল্প করছে। যে সম্বন্ধীর সাথে গল্প করছে একজন আমার লন্ডনে চলে গেছে, উনি আমাকে সব গাইড দিত উনি। তো যাই হোক, তখন উনি ছিল। তো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। জি, ঘুম ভেঙে যায়, ওই দোতলার মধ্যে কিন্তু পুরান বাড়ি, ওটা প্রায় 250-300 বছরের। তো ওই ঘাট থেকে যেটা সানবাটানো ঘাট, যেটা পুকুরটা, ওই পুকুরে দেখতেছি যে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যেমন বাচ্চারা আপনার 2টা ডানা থাকে, ডানা দিয়ে হাত ধরে ধরে ঘোরে, ওরকম দেখতে পাচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আশ্চর্য হচ্ছি যে ওই ভালো লাগতেছে, কিন্তু ওই আমি দেখতেছি, এক পর্যায়ে আমার মনে হলো যে না, আমি তাহলে ছাদে দিয়ে যাই, ওই দিক দিয়ে দেখবো। তো ততক্ষণে আমার ওয়াইফের গায়ে মনে লাগছে, সে ওরে কি কি কি। তখন আমি তাকে একটু বলি যে আমি একটু বাথরুমে যাবে, তো লাইটটা জ্বালে, তাহলে আমি উঠি। তা আমি আবার যদি উঠে সে আবার ভয় পাবে, তখন আমি না, সে মানে ভয় পাবে না, তখন ভয় বুঝি নাই যে সে আবার দেখতে দিবে না। তো তখন আমি বললাম যে না, ওই যে নাচতেছে পুকুরের পাশে, ওটা একটু দেখবো। তখন আমার ওয়াইফটা ঘুমের মতো ছিল, ওসব তোমার দেখে কোনো লাভ হবে না। তারপর সে নাকটাকে শুরু করলো। তখন আমি দেখতেছি, দেখতে দেখতে তখন আমার মধ্যে আছে কি রে, তখন দেখি আপনার ডিম লাইটের মধ্যে দেখি রাত তখন ওই যে 1:45 বাজে। তখন আমি ভয় পেয়ে যাই আর কি। এটা আমার একটা ঘটনা। ওকে, ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা একটা ছোট্ট ঘটনা শুনি, যে ঘটনাটা আমাদের ইমেইল এসছে। সেই ইমেইলটা আমি একটু পড়ছি। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, আমি পড়ছি ঘটনাটি। ওকে, লিখছেন, রাসেলদা, আপনি কেমন আছেন? আমি সবসময়ই জানিয়ে সবসময় ভালোর দলে। আমি কলকাতা থেকে প্রতীক বলছি। স্টুডিওতে গিয়ে বলা আমার পক্ষে সম্ভব না, তাই ইমেল করলাম, এবং কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসছি। এটা একটা ফ্লাইটের ঘটনা, আমার দিদির মুখ থেকে শোনা। আমার দিদি একজন তিনি হচ্ছেন একজন এয়ার হোস্টেস, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম টাইপের, যে ঘটনাটা তার এক ফ্রেন্ডের, এবং সেই সময়টা ছিল 2013 সালের সেপ্টেম্বর মাস, এবং তিনি চেন্নাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ছিল এটা। এবং আপনারা সবাই জানেন যে ফ্লাইটে কোনো কিছু অর্ডার করলে খুব ওপরে একটা সুইচ থাকে, সেই সুইচটা টিপ দিতে হয়, এবং তারপরে ওখান থেকে মানে কল পাওয়ার পরে তারপর এয়ার হোস্টেসটা এসে তারপরে দেখা যায় যে জিনিসপত্র নিয়ে আসেন, বা সেই যা আপনার দরকার সেটা দিয়ে যান। তো এরকম একটা কল আসে, এবং কোন একজন প্যাসেঞ্জার এরকম একটা সংকেত দেন, এবং দিদির ফ্রেন্ড সেখানে যান, এবং এক মহিলা ছিলেন তিনি, এবং মহিলাটি সামনের দিকে এক প্যাসেঞ্জারকে দেখিয়ে বলেন যে উনি আমার হাজবেন্ড, ওনাকে 1 কাপ কফি দিতে। কথা মতো দিদি তার ফ্রেন্ডকে কফি আনতে যায়, এবং কফি নিয়ে চলে আসে, এবং যে মহিলাটি দেখা গেল যে তখন যিনি ফিরে আসার সময় উনি দেখেন যে মহিলাটি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে, এবং ওয়াশরুমের ভেতরেও ঢোকে। দেন কফিটা নিয়ে আসার পর ভদ্রলোকটি যখন সেটা ভদ্রলোকটিকে সার্ভ করা হয়, এমন সময় তিনি বলে ওঠেন, আমি তো কোনো কফি অর্ডার করিনি, আপনি কেন কফি নিয়ে এলেন? তখন দিদির ফ্রেন্ডটা, সেই যে মহিলাটি সেখানে বসেছিল, সেই মহিলাটির সিটের দিকে আঙুল দেখিয়ে বলে যে ওই সিটে আপনার ওয়াইফ সম্ভবত উনি বসেছিলেন, এবং উনি বলেছেন আপনাকে 1 মগ কফি দিতে। এবং তিনি বললেন যে আপনার কি মাথা খারাপ? আমার ওয়াইফ, মানে খুব অবাক করে দিয়ে লোকটি যেটা বললেন, যে আমার ওয়াইফ গতকালকে মারা গেছে, এবং কার্গোতে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
সে ওয়াশরুমে দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই, এবং আশ্চর্য সারা ফ্লাইট থেকে জাস্ট আর খুঁজে পাওয়া গেল না এই সেই মহিলাকে। এবং যে মহিলাটি একটু আগে সুইচ টিপে কফি অর্ডার করেছেন, যে মহিলা একটু আগে আসতে বলেছেন তার হাজবেন্ডকে সার্ভ করতে বলেছেন কফি, যে একটু আগেও পাশের সিটেই ছিল, যাকে তিনি নিজের চোখে দেখেছেন হেঁটে হেঁটে টয়লেটের দিকে যেতে এবং ওয়াশরুমের দিকে যেতে, সেই মহিলা পুরোপুরি প্লেন থেকে গায়েব এবং তাকে পাওয়া গেল না। এবং যখন জানা গেল তখন তার হাজবেন্ড জানালেন যে হ্যাঁ আসলেই মানে ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে ওইখানে যে মহিলা ছিল তার সাথে এনার কিন্তু সম্পর্ক নাও থাকতে পারতো, কিন্তু যখন বলা হয়েছে তখন উনি বললেন যে না, গতকালকে তার ওয়াইফ মারা গেছেন এবং তার ওয়াইফ কার্গোতে করে আসছেন, তার লাশ নিয়ে আসা হচ্ছে। সো এটা একটা অদ্ভুত টাইপের ঘটনা। এরকম ঘটনা যদি আসলেই আপনাদের মানে কি বলবো, যে আমি চাই না যে কারোর সাথে ঘটুক, মানে আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদের ইমেল করবেন। এবং এই সমস্ত ঘটনাগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের কাছে মাঝে মাঝে। আমি আপনার আরেকটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা ছিল যে আপনি বলছিলেন যে কোনো সময় বাসা ফেরার সময় মনে হয় কেউ একজন আপনাকে এগিয়ে দিচ্ছিল। জি জি জি, ওটাও শ্বশুর বাড়িতে আমার। জি, এটা ছিল আপনার 2004 সালে। তো তখন আমার এক সম্বন্ধী হাবিবুল ভাই, উনি আমাকে সবসময় গাইড করতেন আর কি। ওই সময় উনি ছিলেন না। তো এটা আপনার তারাবি যেটা হয়, যেদিন যে তারাবি শুরু হবে, অর্থাৎ রোজা যেদিন পরের দিন হবে, তো ওই গ্রামে মানে ওই সময় আমি তারাবির নামাজ পড়তে যাবো আর কি। ওই আমার শ্বশুরেরই একটা মসজিদ আর কি, একটু দূরে। তো আমার ওয়াইফ এবং আমার সম্বন্ধী ভাবি, হ্যাঁ ফোন নিয়ে ভাবি, উনি বললো যে ভাই কি করে যাবেন, টর্চে তো নেই। আমি বললাম আরে ভাই কি বলেন, ওটা যেতে পারবো। তো তারপর নামাজ হয়ে গেল। নামাজটা হওয়ার পরে তখন আমার চাচাতো সম্বন্ধে আপনার আলতাফ ভাই, উনি বললো যে আপনাকে যে যাবো, কি করে যাবেন আপনি? আমি কেন? তো উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন, বুঝলাম না। বলে ভাই বুঝেন না? আমি না, আমি বুঝতে পারিনি। বলে যে একা একা যাবেন, আর একা তো যাওয়া ঠিক না, অন্য আপনি শহরের মানুষ, ইত্যাদি ইত্যাদি। তখন সবাই চলে গেছে, তো একজনকে খুঁজে পেলো, সে সাইকেলে করতেছে। তো বলছে এই দেখ, তখন আমার ওয়াইফের পরিচয় দিল, সরকার ভাই সবাই চেনে, ওনাকে নিয়ে যাবে কিন্তু। তো তারপর তার সাথে হাঁটা ধরলাম। হাঁটা দেওয়ার পরে যখন বাড়ির কাছে চলে আসে, ওটা তো বাড়িতে বললাম আপনাকে 35 না 37 দিকে, যাই হোক, ওখানে আসার পরে সে তার হাতে 6 ব্যাটারি একটা টর্চ। তা আমাকে বলছে স্যার একটু আপনাকে। আমি আরে ভাই আপনি কষ্ট করছেন, আপনি চলে যান না, আপনি আপনার চলে যান, আমি যেতে পারবো। তো বললেন না, আমি একটু টর্চে একটু আলো দিই। তারপর আমি যাচ্ছি, তখন ওখানে বট গাছ আছে পাশে, ইসামতি নদী, একেবারে পুরো বাড়িটা তো গাছ গাছালি, সম্পূর্ণ বাড়িটা ওইরকম। ওখানে শুটিংও হয়েছে। তো এখন ওখানে উঁচু করা হয়, তখন কিন্তু ঢাল নিচু টাইপ ছিল, এখন মাটি দিয়ে মানে বাঁধের মতো করা হয়েছে। তো আমি যখন ঘুরেছি তখন ওই লাইটটা আপনার পুরো আমার চোখে পড়েছে। তাহলে ভাই আপনি জানতো, বিরক্ত হয়েছে। তারপর সে আলোটা যে সারাইছে, ততক্ষণ আমি কিন্তু ঢালুর নিচে নেমে গেছি। তারপরে লক্ষ্য করতেছি একদম ঘুটঘুটে অন্ধকার, মানে এই জায়গাটার নাম হচ্ছে আপনার পুথুলি, তারপর আপনার আরিশা। আর ওদিকে যে নদী আসে, তখন কিছু দেখতে পাচ্ছি না। ততক্ষণে দেখতেছি বলতেছে এই যে ভাই এদিকে আসেন, এই যে ভাই এদিকে আসেন, যে দুইজন কে কেন বলতেছে। তো করতে করতে তখন আমি বিরক্ত হয়ে যাই। বলে আমি বললাম যে দেখেন ভাই, আমি তো আমার তো শ্বশুর বাড়ির কাছেই চলে আসছি, আমি জাস্ট আমি দেখতে পাচ্ছি না, আপনার যদি সাহায্য করতে চান সামনে আসেন, কি খেলা শুরু করছেন। তো তখন হঠাৎ করে কোনো আমার মনে হয় যে একটা গাড়ি, সে গাড়িটা যাবে না, সে ঘোরাতে গেছে, তখন লাইটটা পড়ছে। তখন আমি দেখতেছি যে ওই নদী পানি, তখন আমি তো আবার সাঁতার জানি না, এই তখন পাইছে, এবং দেখলাম যে পাটা আপনার একটাও নড়ছে না, কিন্তু বাতাস তখন আরম্ভ হলো, আমাকে মানে ঠেলে ওই নিয়ে যেতে চাচ্ছে, ব্যাগ দিয়ে ঠেলে ঠেলে মানে পানির কাছে। তখন আমি চিন্তা করছি আল্লাহ, পানিতে যদি ডুবি তাহলে শেষ। তো বেশ, আপনি তখন তো সাঁতারও জানতেন না? সাঁতার আমি এমনি জানি না। সাঁতার আমার বড় ভাই আম্মা জানতেন। যাই হোক, পরে তখন আমার মেডিটেশন ব্যাপারটা, এটা আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফে মানুষের জন্য করি। তখন আমি চোখটা বন্ধ করি, পরবর্তীকালে আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন দেখি আমাকে টেনে টেনে কে যেন নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে যে আপনার যে গুড়িটা যেটা আছে, ওর মধ্যে কিন্তু আমি ওই শুনেছি যে ওইখানে হিন্দুদের এসেছিল, বাড়িটা তো হিন্দু বাড়ি ছিল, ওইখানে ওই অনেক পুরানো হয়েছে লাস্টাস। সাপটা পড়ছিল, কিন্তু আশ্চর্য কেউ কিছু করে নাই। তারপর যখন ওই গাছটা আমি ক্রস করি এবং ঠিক মতো আমি উঠেও গেলাম, তারপর আমি হঠাৎ করে দেখি তখন আবার ওই
হচ্ছে ওই যে পূর্ণিমা যে লাইটটা তখন দেখতে পাই, এতক্ষণ কিন্তু কিছুই দেখতে পাইনি। তারপর যখন দৌড় দিয়ে যাচ্ছি তখন পিছন থেকে আমাকে নাচবো নাচবো মানে শত শত লোক আমার ডাকতেছে। এত জোরে দৌড়ে গেছি তখন দেখেন ওই যে গরু টরু, তারপরে অনেক মুরগির ফার্মটা বিরাট বড় বড় আছে, মুরগি টুরগি চিৎকার হয়েছে, এত জোরে আওয়াজ করে দৌড়াচ্ছি আমি। তারপরে এসে তখন ওই মূল বাড়িটার পিছনে আবার মানে যেটা উঠান বলেন, ওখানে আমাদের ওই সম্বন্ধীয় ওয়াইফ পুণ্যভাবে উনি আবার বাড়ি করছে সেমি পাকা টাইপ। তো ওইখানে আমার ওয়াইফ এবং উনি বলে উঠছে যে এত জোরে ধাক্কা দিচ্ছে, কি ব্যাপার তুমি ভয় পেয়েছো নাকি? আপনি ভয় পেয়েছেন? আমি বললাম, না। তাহলে এইভাবে আসছেন কেন? আমি বললাম, না একটু ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা কি, তো গরমকাল, মানে এরকম ভাব। যাই হোক, তো ওইটা আসলে আমি আজও কিন্তু মানে আমার কাছে হ্যাঁ, এবং আপনি বলছেন যে অসংখ্য কণ্ঠস্বর আপনাকে, অসংখ্য কণ্ঠস্বর আমাকে ডাকতেছে, কিন্তু আমি পেছনে আর এবং আপনি ওখানে কনফিউজ হয়ে গেছিলেন আপনি আসলে কোথায় যাবেন, কারণ দুই প্রান্ত থেকে দুইজন ডাকছে আপনাকে। ডাকতেছে। এটা আমি হ্যাঁ, যে এদিকে আসেন এদিকে আসেন, মানে তার মানে এরকম জিনিস হয় যে মানুষকে ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার যে হতে ব্যাপারগুলো। পারে। কিন্তু আপনি মোটামুটি কনফার্ম ছিলেন যে না, আমার বাসা দেখতে পাচ্ছি, আমার অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, শুধু চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো বুঝতেছি কাছেই চলে আসছে আমি। কাছেই চলে এসেছেন। এই জিনিসটা Okay, thank you. তবে জবানটা আমার কিন্তু বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গিয়েছিল। 2-3 আমার লাইফে এটা হয়েছে। জবান বন্ধ হয়ে যায় জবান আপনার। বন্ধ, মাঝে কিন্তু মাঝে আমার এরকম- sense আমি হারাইনি। আচ্ছা, আপনার লাইফে 2-3 বার এরকম হয়েছে? মানে জবান বন্ধ, কিন্তু ঘটনা তো অনেক, এই ঘটনা শেষ করা যাবে না। আমরা আপনার ঘটনা আবারও শুনবো, আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, ঘটনা ঠিক না, একটা প্রশ্ন, যে এই ঘটনাটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে বলে কি আপনার মনে হয়? যদি মনে হয় তাহলে আমাদেরকে SMS এর মাধ্যমে বা ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। আমি এরকম ঘটনা শুনিনি কখনো, বাট যিনি লিখছেন তাকে অবিশ্বাস করতে পারছি না। আপনারা শুনুন ঘটনাটা, ছোট্ট একটা ঘটনা, একদমই ছোট। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে আমার সালাম নেবেন। আমি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পুরাপাড়া গ্রামে থাকি। আমি কোনো গল্প বলছি না, এটা একটা সত্য ও বাস্তব ঘটনা। যদি সম্ভব হয় তাহলে রেডিও ফুর্তিতে প্রচার করবেন। প্রায় 5 বছর আগের ঘটনা। আমার ও আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার বড় ভাই 5 বছর আগে আমাদের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ার মুম্বাই শহরে বেড়াতে গিয়েছিল। কিন্তু বেড়াতে গিয়েই ওখানে সে একটা ভালো কোম্পানিতে ঠিকাদারি কাজ পায়। ভালোই চলছিল আমাদের ও আমার বড় ভাইয়ের জীবন, বেশ ভালোই আয় করতো সে সেখানে। হঠাৎ একদিন সে মারা গেল। সে মারা গিয়েছিল ঘুমে ছিল সেখানে, এবং ঘুমে তাকে গঙ্গাতে ধরে। আগেই বলি, যেদিন সে মারা যায় সেদিন আমাদের সাথে অনেক মজা ও হাসি তামাশা করেছিল এবং ফোনে অনেক কথা বলেছিলাম। আর ঘটনা হলো যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মডেল টোডেল সবকিছু দিয়ে দিচ্ছেন, আমি সেটা বলছি না। সেই মোবাইল ফোনটা আমার কাছে চলে আসে আমার বড় ভাই মারা যাবার পর। সেই মোবাইলে অনেক ছবি তোলা ছিল, আমি দেখতাম। আমি সেই মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইলে যার ছবি তুলি, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই কিছুদিনের মধ্যে মারা যায়। মোবাইলের মেইন যে ঝামেলাটা, সেই ঝামেলাটা ছিল এইটা। আমার দাদার ছবি তুলেছিলাম, দাদা মারা গেল। দাদিরও ছবি তুলেছিলাম, দাদি মারা গেল। আমার এক প্রতিবেশীর ছবি তুলেছিলাম, সেই প্রতিবেশী মারা গেল। আমার এক চাচাতো ভাতিজার ছবি তুলেছিলাম, সে মারা গেল। আমি যার ছবি তুলি সেই মারা যায়। আমি আজও সেই মোবাইল ব্যবহার করছি, কিন্তু কারো ছবি তুলতে পারি না। সেই মোবাইলে আজও আমি ছবি তুলতে ভয় পাই। আমাকে এবং রাসেল ভাই এভাবে মানে আর বিস্তারিত লিখতে পারলাম না, এটা আমার বাস্তব ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। তারপরে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেই ফোন নাম্বারটা আছে সেই সিমটাও নিশ্চয়ই সেই মোবাইলেই ঢোকানো রয়েছে। সো আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য কেউ বলবেন না যে ভাই একটা ছবি তুলুন তো দেখি। হ্যাঁ, এটা তো কেউ বলবেন না। বাট এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আসলে মানে এইটা মনে হয় আমরা অনেকে বলি না যে ঘটনাটা একদম বিশ্বাসযোগ্য মনে হলো না, ভাই ভয় লাগলো না, ভাই বেশ ফানি লাগলো। যারা অবশ্য ফানি বলেন তাদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে আর কি ফানি লাগে, কি আপনার কাছে আর ফানি লাগে, আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যাই হোক, তো যারা অবিশ্বাস করেন তাদের কিন্তু আমি কোনো দোষ দিচ্ছি না। আমি বলছি যারা অবিশ্বাস করেন তারাও মনে হয় মানে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে একটু দ্বিধাবোধ করবেন। আসলেই রাজি আছেন কেউ এই ক্যামেরার সামনে ছবি তুলতে? আমাকে যদি বলেন তাহলে আমি আমার প্রথমটা বলে দিই, আমি মোটেও মানে এই ব্যাপারে সাহস দেখাবো না, এবং আমি প্রথমে বলবো যে ভাই আই এম রিয়েলি সরি, আমি এই ধরনের কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি না। কি মাসুম ভাই, আপনি ছবি তুলবেন?
না, মাসুম না বলছে, মাসুমও তুলবে না। তো যাই হোক, আমাদের এখানে আরো অতিথিরা আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং তাদের কাছে যাবো। আমি আরেকজন আমাদের নতুন অতিথি জয়েন করেছেন, আমরা তার সাথে পরিচিত হই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম হিরণ। আমি মোহাম্মদপুর, ঢাকা থেকে আসছি। মোহাম্মদপুর, ঢাকা থেকে এসেছেন। এই যে ক্যামেরার কথাটা শুনলাম আমরা, মোবাইল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তুলতে বলে আপনি ছবি তুলবেন? না কখনোই না। ওকে ওকে ভাই, আপনি আপনার মানে কি বলবো, যে আমি খুব অবাক হলাম যে আপনি যে কথাগুলো লিখেছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে। আপনার চাচাতো ভাই রয়েছে, আপনার চাচার চাচাতো ভাতিজাও রয়েছেন, তুমি তো জানো। আপনার দাদাদির কথা না আমি ইয়ে করি না, আপনি প্রতিবেশীর কথা বলেছেন। আমি জানি না যে সেই প্রতিবেশী বয়স কিরকম, কিন্তু বিভিন্ন বয়সের মানুষ মারা যাচ্ছেন। আপনি তো আরেকটু ডিটেলড ইনফরমেশন আমাদের দিতেন, মানে যে কিভাবে মারা যায়, আকস্মিকভাবেই তাদের মৃত্যু হয় কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় কিনা, বা কোনো রোগ হয় কিনা, বা কতদিনের মধ্যে মারা যায়, তাহলে এই জিনিসগুলো আমরা আরো শেয়ার করতে পারতাম। আপনি যদি এখন শুনে থাকেন তাহলে নেক্সট উইকে আমাদের এই ঘটনাটার বিস্তারিত আপনি জানাতে পারেন, এবং আমরাও চাই সেই ঘটনাটা শেয়ার করতে। আপনার ঘটনা শুনি। ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটি 1968 সালের। জি এটি ঘটেছিল আমার দাদুর সাথে। জি আমি ঘটনাটি শুনি আমার দাদির মুখ থেকে। মূল ঘটনায় যাবার আগে আমি একটু পারিপার্শ্বিক বর্ণনা দিয়ে দিই। জি প্লিজ। আমার দাদু বাড়ি যশোর জেলার ঝিকরগাছা। যশোর বেনাপোল হাইওয়ের ঠিক সাইডে আমার দাদুর বাড়ি। আমার দাদুর আমি নাম বলছি না, কারণ উনি খুব পরিচিত একজন মানুষ ছিলেন ওখানে। আমার দাদু প্রায় 30 বছর চেয়ারম্যান ছিলেন আচ্ছা, এবং অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। তার মানে এলাকাবাসী বুঝেই গেছেন আপনি কার কথা বলছেন, তাই তো? জি, আচ্ছা বেশ প্রভাবশালী একজন মানুষ ছিলেন, যার কারণে এলাকার সালিশ বিচার, যেটা নর্মালি তখনকার দিনে হতো, সালিশ বিচারের কাজে দাদুকে প্রায় বিভিন্ন গ্রামে, নিজের গ্রামে ঘোরাফেরা করতে হতো। এবং ওনাকে সবাই প্রেসিডেন্ট বলে ডাকতেন, রাইট? হ্যাঁ, সেই সময় চেয়ারম্যানদেরকে মানুষ প্রেসিডেন্ট বলে ডাকতো। জি তো এইরকমই একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করি মেনলি আমার ঘটনা। আমার দাদু বাড়িটা ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটা পার হয়েই বেশ কয়েক মাইল বিস্তীর্ণ ধানি জমি। এই ধানি জমির ভিতর দিয়ে একটি কাঁচা পাকা রাস্তা পার হয়ে আবার বেশ কিছু গ্রাম। তো দাদুকে প্রায়ই এই সালিশ বিচারের কাজে দূর দূরান্তের গ্রামে যেতে হতো। তো দাদু সেক্ষেত্রে তার নিজের একটা ঘোড়ার গাড়ি ছিল, দাদু সেটি ব্যবহার করতেন। তো একবার এই দূর দূরান্তের যে গ্রামগুলি, এই দুটি গ্রামের মধ্যে জমি সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে দুই গ্রামের মধ্যে খুব গন্ডগোল বেঁধে যায়। প্রথমে দুই পরিবার, এবং দুই পরিবার থেকে এটা দুইটা গ্রামের মধ্যে গ্যাঞ্জামটা ছড়িয়ে পড়ে, এবং এটা এতটাই বিস্তৃতি লাভ করে যে এক গ্রামের কাশেম নামে এক ব্যক্তি মারা যায়, জি খুন হয়, এবং তার মৃতদেহটি করা হয়, গুম করে ফেলা হয়। তো যেটা হয় যে তার পরের দিন সকালবেলা তার শার্টের একটি রক্তমাখা শার্টের একটি অংশ একটি জমির ভিতরে পাওয়া যায়। তার থেকে গ্রামবাসী ধারণা করে যে তাকে খুন করা হয়েছে, কিন্তু ডেড বডিটি কোথাও খুঁজে পাওয়া যায় না। পূর্ব পাকিস্তান আমল প্রচুর থানা পুলিশ করা হয়, গ্রাম্য যে সালিশ বিচার বা জিন ভূতের আশ্রয় নিয়েও কারা খুন করছে সেটা বের করার চেষ্টা করা হয়, কিন্তু কখনো কোনো কুলকিনারা করা যায় না। ফলশ্রুতিতে যেটা হয় যে এক সময় এটা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এরপরে প্রায় 7-8 মাস মতো কেটে যায়, এটার পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসে, মানুষের জীবন ধারণ স্বাভাবিক পর্যায়ে চলে আসে, মানুষ খুনের ঘটনাটা প্রায় ভুলতেই বসে। এরকম একটা অবস্থায় একটা সালিশের কাজে দাদু একবার দূরের একটা গ্রামে যান। এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে দূরের একটা গ্রামে যান। সেদিন কোনো কারণে দাদু হয় তার ঘোড়ার গাড়িটি নেননি, অথবা ঘোড়ার গাড়িটি আগেই বাড়িতে ব্যাক করেন। আচ্ছা। এবং ওই দিন সালিশের কাজ শেষ করতে করতে দাদুর বেশ রাত হয়ে যায়। অনেক আগের ঘটনা, তখন গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটিও যায় নাই। সন্ধ্যার পরপরই মোটামুটি চারদিক অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় যখন বিচারের কাজ শেষ হয়, গ্রামবাসী দাদুকে 2টি গরুর গাড়ি, সাথে 4-5টা হারিকেন এবং 5-7 জন মতো মানুষ দেয় দাদুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দাদু মাত্র একটি গরুর গাড়ি, সাথে 2টা হারিকেন এবং একজন গরুর গাড়ির চালক এবং সাথে মাত্র একজন মানুষ নিয়ে দাদু রওনা দেন। গ্রামের পথ পেরিয়ে দাদু যখন সেই ফাঁকা মাঠের মধ্যে আসলেন, তখন দেখলেন যে চারদিকে মানে পূর্ণিমার আলোয় পুরা সাদা হয়ে আছে, এবং পূর্ব আকাশে বড় একটি থালার মতো সাদা চাঁদ উঠছে। দাদুরা বুঝতে পারলেন যে ওই দিন সম্ভবত পূর্ণিমা। দাদুরা স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা কথা বলতে ভুলে গেছি, যে ফাঁকা এই রাস্তার সাইডে কিছু জঙ্গল ছিল, ছোট ছোট কিন্তু বেশ ঘন জঙ্গল ছিল। দাদুরা যখন প্রথম জঙ্গলের সাইডে আসলেন,
তখন গরুর গাড়ির চালক হঠাৎ করে শুনলেন যে কেউ যেন ডাকছে প্রেসিডেন্ট সাহেব বলে এরকম একটা ডাক দিল। উনি সাথে সাথে দাদুকে ঘটনাটা জানালেন, কিন্তু তারা একটু কান খাড়া করলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। দাদু ভাবলেন যে এটা মনে হয় মনের ভুল, তিনি আবার গরুর গাড়ির চালককে আবার চালিয়ে যেতে বললেন। এরপরে তারা স্বাভাবিকভাবে যেতে যেতে যখন দ্বিতীয় জঙ্গলটির ধারে আসলেন, তখন দাদু এবং গরুর গাড়ির চালক দুজনেই খুব স্পষ্টভাবেই শুনলেন আবার সেই একই কণ্ঠ যে বলছে যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। দাদুর সাথে সাথে গরুর গাড়ি থামানোর নির্দেশ দিলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন, কিন্তু আর কোনো সাড়া শব্দ পেলেন না। তখন দাদুর সাথে যে লোকটা ছিল সে দাদুর নির্দেশে একটু জোরে হাঁক দিল যে জঙ্গলের মধ্যে কে আছো, সাড়া দাও। কিন্তু কোনো সাড়া শব্দ নাই। উনি আরো একবার দুবার এরকম ডাকলেন, তাতেও কোনো সাড়া শব্দ নাই। তখন দাদু নিজে একবার ডাক দিলেন যে জঙ্গলের মধ্যে কে, বেরিয়ে আসো, না হলে সাড়া দাও। তখন সে ওই আবার একই কথা বললো যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। তখন দাদু বুঝতে পারলেন যে হয়তো কোনো লোক এমনও হতে পারে যে সে রাত করে বাড়ি ফিরছে, হয়তো সে পথে যেতে ভয় পাচ্ছে, সে আমাদের এখন সাহায্য চাচ্ছে। তখন দাদু একটু এক কাজ করলেন কি যে হারিকেনটা নিয়ে, আর দাদুর হাতে একটা লাঠি ছিল, উনি নিয়ে ওটা জঙ্গলের মধ্যে যাওয়ার একটু চেষ্টা করলেন। দাদুর বয়স তখন অলরেডি 65 পার হয়ে গেছে, কিন্তু দাদুর সাথে যারা ছিলেন, যে দুজন গরু গাড়ির চালক এবং সাধারণ যে মানুষটি ছিল, তারা দাদুকে একা যেতে দিতে রাজি না। তখন দাদু ওদেরকে বুঝালেন যে দেখো, ওই লোকটা কিন্তু তোমাদের কথায় সাড়া দিচ্ছে না, শুধুমাত্র আমার কথায় সাড়া দিচ্ছে। তার মানে সে চাচ্ছে যে শুধুমাত্র আমার সাথে কথাবার্তা বলতে, তা আমার সেখানে একাই যাওয়া উচিত। এভাবে তাদেরকে বুঝিয়ে দাদু একাই জঙ্গলের মধ্যে রওনা দিলেন। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাবার পরে তখন আবার পিছন থেকে তিনি সেই একই কথাটা শুনতে পেলেন যে প্রেসিডেন্ট সাহেব। তখন দাদু ঘুরে দাঁড়ালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দাদু জিজ্ঞেস করলেন যে কে। তখন একটা গাছের আড়াল থেকে উত্তর আসলো যে আমি কাশেম। আচ্ছা। তখন দাদু বললেন যে কোন কাশেম? তখন বললো যে আমি সেই কাশেম যাকে 5-7 মাস আগে খুন করা হয়েছে। তখন দাদু মনে করলেন যে হয়তো কেউ কাশেমের নাম করে অন্য কেউ হয়তো আমাকে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে, এটাও হতে পারে। তখন দাদু বললেন যে তুমি আমার সামনে আসো। তখন উনি বললেন যে আপনি তাহলে আপনার হারিকেনের আলোটা নিভিয়ে দেন। তখন দাদু তার হাতের হারিকেনের আলোটা কি মনে করে নিভিয়ে দিলেন। তখন দেখলেন যে একটু দূরের একটা গাছের সাইড থেকে জরাজীর্ণ অবস্থায় একজন মানুষ দাদুর সামনে বেরিয়ে আসলো। দাদু তাকে দেখে সত্যি চিনতে পারলেন যে এটা সে খুন হওয়া কাশেম, কারণ দাদু তাকে পূর্বভাবে আগে থেকেই চিনতেন। দাদুর জমি সে সেট করতো, তার গায়ের পোশাক আশাক শত চিহ্ন, ময়লা, ছেঁড়া ছোট, খুবই খারাপ অবস্থা। সে নিজেও অনেক শুকিয়ে গেছে। তার গলায় লাল রঙের একটি গামছা ঝুলানো। সে দাদুর সামনে এসে বললো যে প্রেসিডেন্ট সাহেব, আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে কিছু কথা বলতে আসছি। দাদু বললেন যে কি কথা বলো। তখন বসে বললো যে 7-8 মাস আগের কথা। আমি রাত্রিবেলা টয়লেট করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। গ্রামাঞ্চলের টয়লেট একটু সাধারণত দূরেই থাকে। সে যখনই টয়লেট করার জন্য বের হয়েছে, কে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরছে। সে সারানোর চেষ্টা করতেই করতেই আরো 4-5 জন এসে তার হাত পা বেঁধে ফেলে, এবং ওই অবস্থায় তাকে টানতে টানতে, আমি তার নাম বলছি না, অমুকের জমিতে নিয়ে যায়। নিয়ে যে তাকে খুব বেদম প্রহার করতে থাকে এবং বলতে থাকে যে জমি জমার মামলা নিয়ে তোর এত বার বাড়ছে কেন। হ্যাঁ, তখন এই কাশেম বুঝতে পারে যে এটা গ্রামের অন্য এক কাশেমকে টার্গেট করে আসলে ভুল করে এই কাশেমকে নিয়ে চলে আসছে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু করতে থাকে, কিন্তু হাত পা মুখ বাঁধা থাকায় সে কোনো রকম এটা ফোকাস করতে পারে না যে তাকে ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় মারতে মারতে একসময় সে মারা যায়, এবং তার ডেড বডিটা ওই জঙ্গলের মধ্যেই একটা গাছের গোড়ায় পুঁতে রাখা হয়। বলে কাশেম দাদুকে একটা গাছ হাতের ইশারা দিয়ে দেখায় যে অমুক গাছের নিচে তার দেহটা পুঁতে রাখা হয়েছে। এদিকে দাদুর দেরি দেখে দাদুর গরু গাড়িতে রাস্তায় যারা ছিল, ওই দুজন দাদুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে। আচ্ছা। এসে দেখে যে দাদুর হাতের হারিকেনটা নেভানো, দাদু ঠায় দাঁড়ায় আছে। দাদুকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দিচ্ছে না। তখন গায়ে ঝাঁকুনি দিলে তার সম্মতিটা ফিরে আসে। আচ্ছা। সে অবস্থায় দাদুকে তারা ধরে নিয়ে দুই পাশে করে বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা। দাদু প্রায় 2 দিন মতো বাসা থেকে বের হয় না। তৃতীয় দিনের দিন দাদু পুলিশ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে এসে সেই জঙ্গলে আসে, এবং গাছের গোড়া খুঁড়ে তার সেই ডেড বডিটা সেখানে পাই। সেই জরাজীর্ণ অবস্থা এবং গলায় একটা লাল গামছা। তার মানে যেভাবে বলেছিল মোটামুটি সেভাবেই সবকিছু মিলে গেছে। এবং মানে আমি একটা অনেকেই দেখেছেন হয়তো মুভিটা, রসমন নামে একটা মুভি রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে আকিরা কুরোসাওয়ার খুব বিখ্যাত একটা মুভি।
এবং সেই মুভিতে একটা সময় একজন মৃত ব্যক্তি এসে সাক্ষী দেয়। আমার অনেকদিন আগের দেখা, পুরো জিনিসটা মনে নাই, মানে অনেকের কাছ থেকে একটা জিনিসের সাক্ষ্য নেয়। তার মধ্যে একজন মৃত ব্যক্তিও ছিলেন যিনি কিনা এসে সাক্ষী দেন। ব্যাপারটা এরকম, খুবই অদ্ভুত কিছু ঘটনা, এরকম আমরা যেগুলো হচ্ছে আমরা সিনেমার পর্দায় দেখতে অভ্যস্ত, সেই সমস্ত ঘটনা মাঝে মাঝে উঠে আসে বাস্তবে। এখন আমরা এটা কিন্তু শিওর না যে হয়তো এরকমও হতে পারে যে বাস্তব ঘটনা ঘটার পরে সেখানকার মানে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনেকেই রচনা করেন সাহিত্য, অনেকে সেই সাহিত্য থেকে ফিল্ম, অনেক কিছু হতে পারে। অ্যান্ড একটা মজার ব্যাপার ঘটে গেছে অলরেডি, অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সেই মোবাইলটা নিয়ে মানে আগ্রহ দেখিয়েছেন। তো যিনি ঘটনা পাঠিয়েছিলেন, আমি তার নামটা আরেকবার একটু বলতে চাই আপনাদের সবাইকে। সেটা হচ্ছে আচ্ছা, তিনি তো তার নাম বলেননি, শুধু ফোন নাম্বার দিয়েছেন। প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে সালাম নিবেন, আমি রাজশাহীর গোদাগাড়ি। আচ্ছা, তিনি নামটা বলেননি। আচ্ছা, আপনি যেই হন না কেন, আপনি তো আপনার ঘটনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুতরাং আপনি যদি শুনে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ভূত এফএম এর, ভূত এফএম @radiofurti.fm, অথবা আপনি চলে যেতে পারেন ভূত এফএম www.facebook.com/bhutfm.raffle অথবা www.facebook.com/radio.furti। ওকে, বলে যাচ্ছিলাম, এই দুটো যে কোনো একটা পেজে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন যে অনেকে ইন্টারেস্টেড আছেন ক্যামেরার সামনে দাঁড়াতে। তো আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে প্লিজ তাদের সাথে একটু যোগাযোগ করুন। তবে আমার কাছে এই ভয়ের শো, তার মধ্যে হাসির একটা ঘটনা বলেই ফেলি। সেটা হচ্ছে যে আমাকে অনেকে লিখেছেন যে এই মোবাইলটা অনেকে চান এই কারণে দুর্নীতিবাজ লোকজন রাস্তায় দেখলেই ছবি তুলবেন। তাতে মানে হঠাৎ করে ছবি তুললে তারপর কিছুদিনের মধ্যে তার মানে আর কোনো ধরনের অন্য কোনো ট্রিটমেন্টের দরকার হবে না। যাই হোক, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে যশোর থেকে আমাদেরকে লিখেছেন, এটা হচ্ছে তানভীর সিদ্দিকী তপু, যে তার কাছে খুব ভালো লাগছে এবং ফার্স্ট টাইম এভার আই এম লিসনিং ভূত এফএম উইথ, আচ্ছা, তিনি আছেন উইথ মি ইনাম অ্যান্ড মাই ফ্রেন্ড বিল্লাল ফ্রম লন্ডন। ওকে, সো ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার ইনাম উর রহমান আপনাকে পেয়ে যাব। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অ্যালেক্স রবি খান আমাদের লিখেছেন, তিনি এবং তার ফ্রেন্ড ভূত এফএম শুনছেন এবং তারা ভয় পান তারপরেও শুনছেন। আমি ইন্টারেস্টেড। এখানে রুবেল, তিনি বলছেন যে আমি ওই মোবাইলে ছবি তুলতে আগ্রহী। বাহ, চমৎকার, আপনি অনেক সাহসী এবং আমি হলে এত সাহস আসলে দেখাতে পারতাম না। এবং স্বপ্নের পরই আমাদের লিখেছেন যে এটা কি মোবাইল ভূত নাকি, এরকম একটা ব্যাপার আর কি। আমাদেরকে মারুফ রহমান যেটা লিখেছেন সেটা আমি আর বললাম না, আপনারা পড়ে নিন ফেসবুক পেজে গিয়ে। এছাড়া আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, আমাদের যে ফুর্তির যে পেজটা রয়েছে সেখানেও অনেকে কমেন্ট করছেন আসলে। এবং তিনি বলছেন, আমাদের এখানে লিখেছেন যে ইব্রাহিম খলিল লিখেছেন যে তার খুব ভয় করে, তিনি কি করবেন, ভয় করলে আসলে কি করা উচিত তা আমি ঠিক জানি না। তবে আপনি আপনার মানে কি বলবো, যে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, এছাড়া আর কি বলতে পারি আপনাকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জিয়াউল হক লিখেছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো হচ্ছে, সব সময়ের মতো যদি সময়টা আরেকটু বাড়তি হতো। আমরা আসলে সময় আমাদের হাতে নেই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি নিলয় লিখেছেন অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, এটা জেনে খুব ভালো লাগছে যে ভূত এফএম এখন অন্যরকম। এবং আমাদেরকে তিনি ওয়েট করছেন ভয়ের জন্য। আপনি অলরেডি কিন্তু মানে শুনছেন আমাদেরকে, কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি অডিও ক্লিপটি 10 থেকে 12 মিনিটের মধ্যে থাকে, এর চেয়ে কম হতে পারবে, এর চেয়ে বেশি হলে একটু ডিফিকাল্ট। আমাদেরকে এছাড়াও যারা আছেন ফেসবুকে যারা যোগাযোগ করতে চান তারা চলে যেতে পারেন www.facebook.com/radio.furti এবং
এবং www.facebook.com/bothofhim.russell। অনেকে SMS করছেন, ফুর্তি, ইমরান আমাদের SMS করছেন নাটোর থেকে, মুন্না লালমাটিয়া থেকে আমাদের SMS করছেন, আতিকুর রহমান সাগর, এছাড়া আমাদের SMS করছেন আবরার, ইয়াশ, এছাড়া আমাদের মুর্শেদ SMS করছেন আমাদেরকে রবিন হুড, এটা সেকেন্ড SMS জানিয়ে দিয়েছেন হেলেন, এবং মুহুয়া আমাদের SMS করছেন ফার্মগেট থেকে, ফরদিন আমাদের SMS করছেন রাব্বি, SMS করছেন জনি, SMS করেছেন মানিমই তো, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিঠি, এছাড়াও আমাদের এবং রংপুর থেকে তিনি SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, নিয়মটি আমি একটু আগে বলে দিয়েছি। এখন আপাতত একটা বিরতিতে যেতে হচ্ছে, এবং আজকে তো বিরতি একটু কমই নিয়েছি, কি বলেন? সঙ্গে সঙ্গে মনে হয় কিছু গালাগালি শুরু হয়ে গেল। যাই হোক, আসলে সত্যি কথা বলতে কি, যে আসলে সবচেয়ে ভয়ঙ্কর দায়িত্বটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে ভয় পাওয়ানোর দায়িত্ব। সেটা নিয়ে একটু আপনাদের গালমন্দ শুনতে হবে, সেটা আমি ধরেই রেখেছি। যাই হোক, আমরা চলে আসছি ছোট বিরতির পরে আবারও ফিরে আসবো। সুতরাং আমরা একটা অডিও ক্লিপেও যাবো। সুতরাং একটা অডিও ক্লিপ আপনারা শুনতে পারবেন। যারা আজকে প্রথম জয়েন করলেন, তারা যদি চান, আমি দেখলাম লন্ডন থেকে একজন জয়েন করেছেন, কিভাবে অডিও ক্লিপ পাঠাতে হবে সেটা আপনি সেখান থেকে বুঝে ফেলতে পারবেন। সুতরাং একটা বিজ্ঞাপন বিরতির পরে অডিও ক্লিপ, তারপরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানজিল। আমি বর্তমানে কাতারে আছি। সো এখানে একটা 5 স্টার হোটেলে আমি 2 বছর যাবত জব করতেছি, হাউসকিপিং ডিপার্টমেন্টের রুম অ্যাটেন্ডেন্স। সো কাতার আসার পরে আমার বেশ কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটছে, আর আমার লাইফে অনেকগুলো ঘটনা আছে। সো কাতারে আসার পরে যে ফার্স্ট যে ঘটনাটা আমার সাথে ঘটছে, আমি সেটা শেয়ার করতেছি। সেটা হলো, আমি এখানে একটা হোটেলে জব করতেছি। তো সঙ্গত কারণে আমি আমার হোটেলের নামটা বলতে চাইতেছি না। তো যাই হোক, এখানকার রুলস হইলো যে প্রতিটা অ্যাটেন্ডেন্সই প্রতি 2 মাস পর 1 সপ্তাহের জন্য নাইট ডিউটি করতে হবে। এটা হলো এখানকার রুলস। সো সেই সুবাদে আমি যখন আসি, আমার ফার্স্ট কাতারে আসার 2 মাস শেষ করার পরে আমার এই ডিউটিটা পড়ে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য আমার নাইট ডিউটি পড়ে। তো আমি যথাযথ ফার্স্ট টাইম নাইট ডিউটি করতেছিলাম। নাইট ডিউটির 3 থেকে 4 দিনের মাথায় কাজ করতেছি। সো আমার সাথে আমার এক কলিগ ছিল, কলিগটা হলো শ্রীলঙ্কান, ওর নাম হচ্ছে ইরফান। তো আমরা যথারীতি আমাদের কাজ আমরা করতেছি, রুমগুলা চেক করতেছি। আমাদের রুম লিস্টের মধ্যে যেসব রুম নাম্বার ছিল সেগুলা আস্তে আস্তে একটার পর একটা আমরা চেক করতেছিলাম। তো এর মধ্যে একটা রুম ছিল 1204, এই নাম্বার একটা রুম ছিল। তো আমি জাস্ট রুমে নক করছি, আমার সেই কলিগটা নক করার পরে সে ভিতরে এন্টার করছে। তো রুমটা ছিল চেক আউট, মানে ভিতরে কোনো গেস্ট ছিল না, আর গেস্ট আসবেও না। তো আমরা জাস্ট চেক করতেছিলাম আর কি। তো আমি জাস্ট রুমের বাইরে আমাদের যে জিনিসপত্র সরঞ্জাম সেগুলো জাস্ট অ্যারেঞ্জ করতেছিলাম, আর ও রুমের ভিতরে ঢুকছে সেটা ওপেন করা। তো আমি জাস্ট আমার মতো আমি কাজ করতেছিলাম। তো ও আমার ভিতর থেকে বলবে যে ভিতরে কি কি লাগবে, আমি সেগুলো দিব, তারপর আমি একসাথে ভিতরে ঢুকে কাজ করব। তো তারপর আমি আমার জিনিসপত্র অ্যারেঞ্জ করতেছি। তো ভিতর থেকে আমার সেই কলিগটা অনেক জোরে একটা চিৎকার করছে হঠাৎ করে। তো আমি জাস্ট কিছু না ভাই আমি জাস্ট ভিতরে ঢুকে গেছি, কেন এরকম চিৎকার করলো। তো আমি জাস্ট ভেতরে ঢুকলাম এন্ড দেখতেছি যে ওই জাস্ট ফ্লোরের মধ্যে হাঁটু গিয়ে বৈশা কাঁপতেছে এন্ড মানে খুব ভয় পাইতেছে, মাথার মধ্যে হাত দিয়া। তো আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তো ওই আমার জাস্ট ওর বাম হাতের আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে যে উপরের দিকে তাকাও, জাস্ট ইশারা করতেছে আমার, সরি। তো আমি জাস্ট যখন উপরের দিকে তাকাইছি, আমি দেখলাম সিলিং এর উপরে একজন লোক গলায় ফাঁসি দিয়ে ঝুলতেছে, সিলিং এ ঝুলতেছে। সো মানে লোকটা একটু মোটা ছিল, আর সেই কারণে তার শরীরের ভারে তার গলা থাকতে পারতেছিল না। তো তার গলার অনেকখানি অংশ ছিঁড়ে গেছে শরীরের ভারে। সো আমি এটা দেখার পর আমি জাস্ট পুরো অনেক ভয় পাই এন্ড জাস্ট আমি ফ্রিজ হয়ে যাই। তো কিছুক্ষণ পর আমি টিকতে না পারে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনাটা ঘটছে তখন রাত বাজে 1:30 থেকে 2টার সময়। তো যখন আমি আমার জ্ঞান ফিরলো, তখন
দেখতেছি আমার চারপাশে আমার ম্যানেজার, আমার ডিপার্টমেন্টের ম্যানেজার, বিভিন্ন ম্যানেজার এন্ড আমার জিএম, তারা সবাই আমার চারদিকে দাঁড়ায় আছে। So, আমার যখন জ্ঞান ফিরলো তখন তারা জিজ্ঞেস করতেছে কি হয়েছিল, তুমি ওখানে তুমি ওই রুমে কি করতেছিল? তো আমি জাস্ট বললাম যে আমাদের রুম লিস্টে এই রুমটা ছিল, তো আমরা জাস্ট চেক করতে ওই রুমে গেছিলাম। তো বলতেছে কেন তুমি জানো না এই রুমটা যে 7 মাস যাবত বন্ধ, এই রুমে কোনো গেস্ট আসে না, বা আমরা এই রুমে কোনো গেস্ট অ্যালাউ করি না। আমি জাস্ট বললাম যে স্যার আমাদের তো রুম লিস্টে তো এই রুমটার নাম্বার ছিল 1204, না এই রুমটা 7 মাস যাবত বন্ধ, এই রুমে কোনো গেস্ট আমরা অ্যালাউ করি না, এই রুমটা বন্ধ আছে, তোমরা কেন এই রুমে ঢুকছো? তারপর তখন কিছু না বলা জাস্ট তারা বলছে আচ্ছা তোমার রেস্ট নাও, তুমি রেস্ট নাও, পরে কথা বলছি, রেস্ট নাও। তারপরে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিলাম। দেন তার আমার ম্যানেজার জিএম তারা সবাই আবার আসছে আমার কাছে, কাছে বলতেছে তোমরা কি হয়েছিল, রুমে কি ঘটছিল তোমার সাথে? আমরা আমাদের মানে আমি আর আমার সেই ফ্রেন্ডটা, মানে আমার সেই কলিগটা ইরফান, আমার এই কথা বললাম যে আমরা কি কি দেখছি। তো তারপর আমাদের জিএম আমাদের বললো যে এই ঘটনা ঘটছে ওই রুমে, তখন থেকে প্রায় 7 মাস আগে ওই রুমে একটা কাপল আসছিল হানিমুন, অ্যারাবিক কাপল। সো নতুন বিয়ে হয়েছে, তারপর তারা আসলে 15 দিনের সফরে আসছিল। তো আসার 1 সপ্তাহ পরে সেই অ্যারাবিক লোকটার বউ, ওয়াইফ, কার সাথে নাকি পালাই গেছে। তো এই শোকে এখানে আসার পর, হানিমুন আসার পরে কার সাথে পালাই গেছে, তো এই শোকে ওই অ্যারাবিক ওই লোকটা সে ওই রুমের মধ্যে 1204 সিনিয়রের সাথে গলায় ফাঁসি দিছে। তো এই ঘটনা ঘটার পর অনেক পুলিশ আসছিল, অনেক তদন্ত হয়েছিল, কিচ্ছু হয় নাই, তার লাশটা তার দেশে পাঠিয়ে দিছে এই পর্যন্তই। বাট এরপরে 3 থেকে 4 দিন রুমটা বন্ধ ছিল। তারপরে গেস্ট আবার ওই রুমে গেস্ট অ্যালাউ করা হয়েছিল, বাট ওই রুমে যেই গেস্টটাই থাকতে গেছে, যে গেস্টদের অ্যালাউ করা হয়েছে, ওই গেস্টদের কিছু না কিছু ঘটছে, তারা মানে আজব সমস্যার সম্মুখীন হয়েছে ওই রুমের ভিতরে। তো তারপর থেকে ওই রুম থেকে সাউন্ড পাওয়া যেত, আশেপাশের যে রুম গুলো ছিল ওই রুমের গেস্টরা বলতে যে রুম থেকে রাতে হাসি শব্দ পাওয়া যায়, কান্নার শব্দ পাওয়া যায়, ঝগড়াঝাটির শব্দ পাওয়া যায়, হয়তো মনে হইতেছে যে কেউ কারো মারতেছে জোরে জোরে, চিৎকার শব্দ পাওয়া যায়। তো তারপর থেকে ওই রুমটা বন্ধ আছে। এই 7 মাস যাবত ওই রুমটা হোটেলের যে ম্যানেজার বন্ধ করে দিছে এটা। তারপর থেকে এরকম ঘটে আসতেছে। এই সময় ঘটনা। ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। ঘড়িতে সময় রাত 1:04 এই মাত্র হবে। 4 মিনিট হয়ে গেল এবং আমরা পুরো টিম আছে আপনার সাথে। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি, স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে যদি কমেন্ট করতে চান, আমাদের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে আপনারা চলে যেতে পারেন www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhootfm.rasul। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, আপনারা চলে আসতে পারেন। আমরা চলে যাব আমাদের এরপরের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ আপনি একটু বলবেন, তারপরে একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি মাহমুদুর রহমান পাশা, আমি বাসাবো মাদারটেক থেকে এসেছি। ওকে, আপনি আমাদের একটা ঘটনা পাঠিয়েছিলেন, আমরা সেই ঘটনা দিয়ে শুরু করি তাহলে। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি প্লিজ। যেটা হচ্ছে যে টোটালি স্টোরিটা আসলে আমার শ্বশুরবাড়ি এলাকার, জি, এবং আমার দাদা শ্বশুর যে ওনার সাথে ইন্ডের একটা ছিল আর কি, যোগাযোগ ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার শ্বশুরদেরও অনেক ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়েছে।
তো আমি যে গল্পটা বলবো এটা হচ্ছে আমার ফুফু শাশুড়িকে নিয়ে আর কি। হ্যাঁ, তো উনি তখন ছোট ছিলেন। তো উনি আর ওনার বান্ধবী একদিন প্ল্যান করেন যে বাড়ি থেকে একটু দূরে একটা বড় বড়ই গাছ আছে, তো ওইটার বড়ই অনেক মিষ্টি। তো ওনারা পরের দিন ভোরবেলা যাবেন, ভোরবেলা যেয়ে ওখান থেকে বড়ই পেরে আনবেন যাতে কেউ আর নিতে না পারে। সো ওনারা তেমনি প্ল্যান করলেন। সো পরের দিন ভোর 4টার সময় ওনার বান্ধবী এসে ওনাকে নক করেন। অনেক ডাকাডাকির পরে উনি বের হন। তো বান্ধবীর সাথে ওনারা দুইজন ওই বড়ই গাছের নিচে যান। তো যাওয়ার পরে ওনারা বলেন যে কে আসলে উপরে উঠবে, কে রাতের বেলা বড়ই পারবে, আসলে কে ইয়ে করবে। তো কথায় কথায় ওনার বান্ধবী তখন গাছে উঠেন আর কি, আর উনি নিচে দাঁড়ায় থাকেন বড়িগুলা কালেক্ট করার জন্য। সো একটু পরে ওনার বান্ধবী উপর থেকে বড়ি পেরে নিচে ফেলতে থাকে, আর উনি তখন ওই ওনার কোচ বলে এটাকে জামার আঁচলে ওইটা নিতে থাকেন আর কি। তো একটু পরে যখন মোটামুটি পাওয়ার পরে একটা সময় উনি দেখেন খুব বড় বড় বড়ই পড়তেছে উপর থেকে। মানে সাধারণত এগুলো এই গাছের না, মানে এই গাছের বড় একটা সাইজ আছে, সেই সাইজের সাথে কোনোভাবেই মেলে না এটা। জি। সো ওনার একটু কনফিউশন হয়। তো উনি উপরে তাকান এবং উপরে তাকানোর সাথে সাথে দেখেন যে ওনার বান্ধবীর এক পা গাছের এক ডালে, 7-8 ফুট দূরে আরেক পা আরেক গাছের ডালে, এবং লম্বা লম্বা হাত দিয়ে গাছের মুখ ডাল থেকে বড় বড় বড়িগুলা পারতেছে। সেটা কি ওই গাছেরই বড়ই ওই ছিল? গাছেরই বড়ি। আচ্ছা। এবং এটা দেখে উনি সাথে সাথে ফিট হয়ে যান। সো পরের দিন ভোরবেলা ওনাদের বাসা থেকে, মানে বাড়িটা থেকে যে এই বড়ই গাছটা ছিল ওটা থেকে একটু দূরে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে। তো পূজারি খুব ভোরবেলা মানে বাসায় ফিরতে থাকে আর কি। তো পূজা করে বাসায় ফেরার সময় রাস্তায় ফুফুকে অচেতন অবস্থায় পান। তো তখন উনি ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসেন আর কি। এবং পরের দিন ওনার বান্ধবী যে বলে যে আসলে তো উনি বের হন নাই 4টার সময়, আসলে তখন তো আর মোবাইলেরও সিস্টেম ছিল না বা এরকম। বাট পরে যখন যেটা হয় যে সামথিং মানে কেউ একজন এসেছিল তার বান্ধবীর রূপ নিয়ে। আচ্ছা, আর কিছু আপনার কাছে মানে এরকম ধরনের কিছু? ওনাদের অনেকগুলো স্টোরি আছে। আরেকটা স্টোরি এটা হচ্ছে আমার চাচা শ্বশুরকে নিয়ে। তো উনি ওখানে মোটামুটি পরিচিতই। তো উনি একবার রাতের বেলা মানে ফেমাস বিভিন্ন বিচার আচারে তার ডাক পড়ে আর কি। তো ওনার একটা মোটরসাইকেল আছে, তো ওইটা নিয়ে বাড়িতে ব্যাক করতেছেন। জি। তো ব্যাক করার সময় বাড়ি থেকে একটু আগে ওখানে, মানে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, জি জি, তো ওখানে চিতাখোলা আছে, সামনে একটা মন্দির। মন্দিরটা পার হলে ওনাকে মানে একটা তেঁতুল গাছ আছে, একটা বড়ই গাছ আছে, আর এরপরে আর কি বাড়ি। জি। তো উনি যখন মন্দিরটা ক্রস করতেছেন ওনার বাইকটা একটু নষ্ট হয় আর কি। তো উনি ইঞ্জিনটা একটু নিচে নেমে চেক করে যখন দাঁড়ান দেখেন যে মানে এলাকায় খালা থাকে না, খালা ফুফু এরকম পরিচিত। তো উনি দাঁড়ায় আছেন ঘুমটা দেয়া। তো চীনে যখন উনি কথা বলতেছেন কি অবস্থা বাড়ির, ওই বাড়িতে কে কেমন আছে, দুইজন হাঁটতে হাঁটতে মোটামুটি ওই তেঁতুল গাছের এখানে যখন আসেন তখন ওনার বাইক থেকে হেলমেটটা পড়ে যায়। উনি হেলমেটটা উঠে দেখেন আশেপাশে আর কেউ নেই, সবকিছু ফাঁকা, পুরা ফাঁকা। এবং উনি কনফিউজ হয়ে যান আসলে কার সাথে উনি গল্পটা করলেন। আচ্ছা, আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে ঘটনাগুলো আপনি শুনেছেন, আপনার সাথে জীবনে কখনো কোনোদিন কোনো ঘটনা ঘটেছে? আমার সাথে এখন পর্যন্ত তেমন ঘটেনি। কিন্তু এই ঘটনা যখন শুনেছেন তখন আমি গিয়েছিলাম বাড়িতে, এবং যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে আমি আমার ওয়াইফকে নিয়ে যখন ফার্স্ট আমার দাদা শ্বশুর বাড়ি যাই, আমরা দুইজন একসাথে থাকতে পারি। আমি ছিলাম আলাদা একটা ঘরে, যেখানে আমি, আমার ভাই মানে ওয়াইফের ভাই এবং বড় বোনের জামাই একটা বাড়িতে, এবং 6-7টা বাড়ি পরে যায় আমার ওয়াইফ তার মানে ফুফুদের সাথে ছিল আর কি। তো এখানে সমস্যা হইতে পারে ভেবে আমরা কি ধরনের, মানে এটা ডিসিশনটা এরকম ডিসিশন কি জন্য? এটা আসলে ওনারা রিস্ক দিতে চায় নাই। যে এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুর, উনি ওনাদের অ্যাটাকে মারা গেছে। যেটা হচ্ছে যে উনি একদিন দুপুরবেলা, আমার শ্বশুর হচ্ছে 7 ভাই, তো উনি একদিন দুপুরবেলা মানে বাইরে থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়ির সামনে যে তেঁতুল গাছটার কথা বললাম, ওইখানে একটা ছায়ার মতো উনি একটা পাড়া দেয়। পাড়া দেওয়ার সাথে সাথে ওনার পিঠে একটা খুব জোরে চড় মারা হয় আর কি। ওই চটটা ওনার পিঠে একেবারে বসা যায়। আচ্ছা। তো
তো সাথে সাথে বাড়িতে নিয়ে যাওয়া হয়, উনি এখানে পড়ে যান, পড়ে গেলে সবাই এসে ওনাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দাদা শ্বশুর দেখেন যে পিঠের মধ্যে একটা মানে 5 আঙ্গুলের একটা ছাপের মতো একেবারে বসে গেছে। জি। সো 3 দিন পর্যন্ত ওনার জ্বর থাকে এবং পরে আর উনি বাঁচে নাই। আচ্ছা, তার মানে এই জন্যই এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আপনাদেরকে আলাদা রাখা হয়েছে, যাতে Problem হচ্ছে। সঙ্গে ওইখানে মানে যারা আছেন, যারা জানেন ওই এলাকা সম্পর্কে, তাদের সঙ্গে রাখা হয়েছিল যাতে কোনো ঝামেলা না হয়। বেশি মানুষ একসঙ্গে ছিলেন আপনারা এবং আলাদাভাবে। এবং তার মানে ব্যাপারটা এরকম যে ঘটনাগুলো শুনে যতটা স্বাভাবিক মনে হয়, যাদের সাথে যে এই ঘটনাগুলো ঘটেছে তাদের জীবনটা অতটা স্বাভাবিক না, মানে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এই সমস্ত ঘটনার হ্যাঁ, right, প্রেক্ষিতে। right. কিন্তু ওনাদের কাছে এখন আসলে এটা অনেকটা ডেইলি লাইফ হয়ে গেছে। যেমন ওনাদের বাড়ির চালে এটা পড়ে, এখন রেগুলার। প্রায় পড়ে, তো পড়লেও এটা বের হইলে কাউকে দেখা যায় না। প্লাস বাড়ি থেকে বের হয়ে দেখা যায় যে চাপকল চাপতেছে আসলে কেউ নাই। এবং পুকুর ঘাটে একটা পুকুর আছে, ওটার পানি কখনো শুকায় না আর কি। তো ওই পুকুর ঘাটে মাঝে মধ্যে থালা বাসন ধোয়া, এরপরে গোসল করা, কাপড় লাড়া যে আওয়াজগুলো, ওগুলো পাওয়া যায়, স্টিল এখনো পাওয়া যায়। আর ওখানে যেটা করে মানে জিনদের একটা সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে ওখানে অনেক বাঁশঝাড়, আমি নিজে গিয়েছি, মানে ওয়েদারটা অলওয়েজ গুমোট থাকে। জি। ধরেন একটা সন্ধ্যা ভাব, রোদ আছে, বাট যেহেতু বাঁশঝাড় অনেক, আপনার মনে হবে যে সূর্যের আলো খুব একটা বোঝে না। তো ওইখানে যেটা হয়েছে, দেখা যায় যে ওই মানে দিনের বেলা সন্ধ্যার একটা ওয়েদারের মতো থাকে আর কি। খুব অদ্ভুত ব্যাপার খুব কিন্তু এটা। অদ্ভুত। হ্যাঁ। এবং ঝড় হয়। আচ্ছা, ঝড় হয় কি মানে ওই এলাকাটাতেই ঝড় হয়, ডাইনে বামে আসলে কিছু হচ্ছে না। কোনো জায়গায় কিছু হচ্ছে না, জায়গায় শুধুমাত্র ওইখানে ঝড়টা হচ্ছে। রাইট। আর আরেকটা জিনিস যে বললাম যে বাঁশঝাড় গুলাতে কি করে মাঝে মধ্যে বাঁশঝাড় গুলা নিচে নামায় রাখে। তো কেউ যদি বাঁশঝাড়টা ধরেন আপনি ওটা ডিঙিয়ে সামনে যেতে চান, তখন উঠে যায়। বুঝলেন? হ্যাঁ, সেটাই। আপনি শহরে বড় হয়েছেন এবং আপনি এই মানে পুরো ওই জায়গায় গিয়ে পুরো সবকিছু না দেখলে আপনি কি বিশ্বাস হতো কেউ যদি আপনাকে এই ঘটনাগুলো বলতো? না, আমি ফার্স্টে আসলে বিশ্বাস করি নাই, এবং পরে যখন শুনেছি, ইভেন আমার শ্বশুর বা আমার যে শ্যালক যারা বলছে, ওরা ফেস করছে। ইভেন আমার যে ওয়াইফের বড় বোনের জামাই এবং আমার যে ওয়াইফের সবচেয়ে বড় ভাই, ওনারা একদিন রাতে মুভি দেখে বাড়ি ফিরতেছিল, তো ঢিলে পড়ছিল, ইচ্ছা মতো বড় বড় ঢিল, বড় বড় মাটির চাক্কা তাদের উপর পড়তেছিল। পরে ওনারা দুইজন যে মসজিদের ভিতর লুকায়, বাড়ির পাশে একটা পারিবারিক মসজিদ আছে, তো ভোরবেলা যে আমার শ্বশুর তখন ওনাদেরকে নিয়ে আসেন, বাট ওই পর্যন্ত সেটাই। ওনারা মসজিদে ছিল। সেটাই আমার কাছে এটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয়। সেটা হচ্ছে যে আসলে উনি যেরকম এখানে বড় হয়েছেন এবং ওনার লাইফে কিছু ঘটেনি, উনি যদি হয়তো ওখানে না গেলে হয়তো এই ঘটনাগুলো খুবই মানে বিশ্বাস করাটা তার জন্য খুব কষ্টকর হতো। আপনারা যারা শুনছেন তাদেরও অনেক ঘটনা এরকম বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এবং বিশ্বাস করাটা অনেক বেশি কষ্টকর, সেটাও জানি। তবে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে, আপনি মানে সেই ব্যাপারটা মানে কি বলবো, যে সেই ব্যাপারটা আপনি নিশ্চিত হতে পারেন যে তারা খুব ভালো সময় কাটাচ্ছেন না যাদের সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, তাই তো? এরকম। আর আরো একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে এইটা মানে আমার এই 2 বছর আগের ঘটনা, মানে জি, জি। বিয়েরই পরে। তো আমার ওয়াইফের কাজিন আছে, তারা বাড়িতে ঘুরতে গিয়েছিল আর কি। তো বাড়িতে গেলে মেয়েরা কি করে পিকনিকের মতো একটা করে সবাই, তো বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ ছিল, তো ওখানে ওরা যে যখন পিকনিকের অ্যারেঞ্জটা করে, তো ও আগুন ধরায়, আরো একজন কাঠ আনতে গেল বা গাছের ডালপালা, আর আরেকজন পানি আনতে গিয়েছিল। তো ও দেখে কি একটা বড় বট গাছের নিচে থেকে এক লাফে 2-3টা বাচ্চা উপরে উঠতেছে, একেবারে চূড়ায়, আবার নিচে নামতেছে। এই গ্রামটা পুরোই তো হন্টেড। এই গ্রামে তো আমাদের যাওয়া উচিত আসলে। আপনারা গেলে দেখতে পারবেন। আমরা যেতে চাই সিরিয়াসলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সাথে অনেক ঘটনা শেয়ার করলেন এবং আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যদি এই ঘটনাটা মানে আমরা চেষ্টা করবো যে সেখানে যাওয়ার যদি সম্ভব হয় এবং আপনাদের সবাইকে একদম পুরোপুরি ওই মজাগুলো দেওয়ার। যাই হোক, আমার কাছে একটা অদ্ভুত একটা ঘটনা রয়েছে, যেটা একটা ইমেইলের ঘটনা, আমি একটু পড়তে চাই। ঘটনাটা আমি বলবো যে হ্যাঁ, বিশ্বাস করা খুবই কঠিন। আমি নিজেও বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে পড়ে গেছি। আমি ঘটনাটা যে একেবারে মানে কি বলবো যে খুব অন্যরকম তাও না, কিন্তু ঘটনার যে বর্ণনা, সেই বর্ণনা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন,
আর যদি একটু ভিজুয়ালাইজ করার চিন্তা ভাবনা করেন বা একটু যদি দেখার চেষ্টা করেন, তাহলে আপনি সরাসরি এখন হয়তো চলে যাবেন একটা শ্মশানে বা কোনো গ্রেভিয়ার্ডে, অন্ধকার কোনো একটা জায়গায় যেখানে লাশ লাশ আর লাশ। আপনি একটু চেষ্টা করুন, চোখটা বন্ধ করে আমাদের কথাগুলো শুধু শুনুন, আর চেষ্টা করুন আমি যা বলছি সেই অনুযায়ী সবকিছু দেখতে। পরিবেশটা পাল্টে ফেলুন এবং যা যা বলছি সেটা দেখার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে। লিখছেন, হায় রাসেল ভাইয়া, জানি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। লিখছেন, এটা হচ্ছে যিনি, তার নাম হচ্ছে প্রিজন। আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার। ইংলিশে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, ঘটনাতে চলে যাই। আমাদের গ্রামে চৈত্র মাসের শেষে একটা পুজো হতো, এখনো হয় প্রতি বছর। তো ওই পুজোটা একটু হন্টেড টাইপের ছিল। যেমন এই পুজোতে মানুষের মাথার খুলি লাগে প্রতি বছর, তাই চিতা খুঁড়ে মাটি উঠাতে হয়। এই কাজটা করা হতো অনেক গভীর রাতে। এটা করে সাধারণত করে ইয়াং যে সমস্ত ছেলেরা আছে তারাই। যাই হোক, আমি একটু সাহসী ছিলাম এবং আমি নিজে অনেক মানুষের মাথা উঠিয়েছি। আমার কাছে এখনো 4টা মাথা আছে। 2 বছর আগের ঘটনা এটা। মাথা উঠাতে নর্মালি 4-5 জন লোক লাগে, কারণ অনেক গর্ত করতে হয় এবং চিতা যেটা সেটা হচ্ছে যে অনেক গভীরে থাকে। বিকেল বেলা প্রোগ্রাম হলো যে রাতে ক্যাপাদার মাথা উঠাতে হবে, যিনি গত 3 বছর আগেই মারা গেছেন। আমার বন্ধু সুরজিৎ, প্রসেনজিৎ আর অমিত, ওরা আমাকে রাতের বেলায় ডাকতো। তখন 11টার মতো বাজে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাথাটা উঠাতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আমাদের চিতা খোলাটা ছিল গ্রামের বাইরে একটু দূরে, নির্জন জায়গায়। কোদাল এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হলাম। ওরা 3 জন আমার আগে ছিল, আমি পিছনে হাঁটছি। ওরা কোনো কথা বলছিল না। আমার কোনো রকমে কোনো কিছুই মনেও হচ্ছিল না, কারণ ওদের চাইতে আমি বেশি সাহসী ছিলাম। চিতার কাছে পৌঁছে গেলাম, তখন রাত 11:30 বাজে। ওরা পালা করে এক একজন ঘুরতে লাগলো। আমি বসে রইলাম, কারণ যখন বের হই তখন আমার কাজ, যখন হাড় বের হয় তখন আমার কাজ। এবং ওরা খুঁড়ে চলেছে, কেউ কোনো কথা বলছে না। প্রায় 2 ঘন্টা পর বুঝলাম ওদের খোঁড়া শেষ। দেখলাম ওরা খোঁড়া বাদ দিয়ে বসে পড়লো। বুঝলাম হাড় বের হয়ে এসেছে। যাই হোক, আমি গর্তে নেমে পড়লাম। এত গর্তই হয় যে ওপরে কাউকে দেখা যায় না। আমি খুঁজতে শুরু করলাম। সবগুলো হাড় আমি চিনতে পারছিলাম, কিন্তু মাথাটা পাচ্ছি না। আমার ওপরের দিকে খেয়াল নেই যে ওরা আছে কি নেই। আরেকটু খুঁড়লাম আমি নিজেই, তারপর মাথাটা পেলাম। আমি খুশি হয়ে বললাম, পেয়েছি। কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলাম ওরা কথা বলে না কেন। মাথা নিয়ে উপরে এসে আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না কি হলো। দেখি ওরা নেই। ওরা এমনই ছিল যে আমাকে ছাড়া 2টার সময় ওদের জন্য যাওয়া পসিবল না। একটু ভয় পেয়ে দেখি যে ওরা নেই, এবং আমি ভয়ই পেয়ে গেলাম সেই মুহূর্তে। সাথে সাথে সুরজিৎকে ফোন দিলাম। ও বলল ও বাইরে, বাকি 2 জন ওকে ডাকতে যায়নি, তাই ও আসেনি। ও বাড়িতে, বাকি 2 জন ডাকতে যায়নি, সেজন্য সে আসেনি। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। তাহলে আমি কার সঙ্গে এখানে আসলাম? হালকা জ্যোৎস্না রাত্রি ছিল। হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কেউ এগিয়ে আসছে আমার দিকে। তখনই ভাবলাম যে হয়তো অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে আমার সাথে। একটু কাছে আসতেই বুঝলাম যার মাথা খুঁজছিলাম এটা সেই ভদ্রলোক, যার মাথা তখন আমার হাতেই রয়েছে। এবং এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর সকালে দেখলাম আমি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি। তখনও
সেই মানে এবং চারপাশে অনেক মানে কি বলবো যে তখনও আমি মানে আমার চারপাশে লোকজন রয়েছে এবং আমি এরপর থেকে আর কখনো মাথা উঠাতে যাইনি। তো পুরো ওই যে মাথা ওঠানোর ঘটনা, পুরো যে বর্ণনা, সেই বর্ণনাটা খুব অদ্ভুত বলেই আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের কাছে। আমাকে রোমেন SMS করেছেন এবং এটা তার ফার্স্ট SMS। আনিকা আমাদের SMS করেছেন এবং লাবণ্য খুলনা থেকে SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন মুবাশশির খুলনা থেকে এবং আমাদেরকে SMS করেছেন প্রথম যে অতিথি তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে বলছেন। আমরা শুনতে চাই তার ঘটনা, আমরাও শুনতে চাই, আমরা কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসবো। এছাড়া আমাদেরকে তঞ্জয় SMS করেছেন, ঘটনাগুলো ভালো লাগছে। নারায়ণ আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সাগর, আদিবা আমাদের SMS করেছেন, জিয়ান আমাদের SMS করেছেন এবং 2 ঘন্টা পর ফ্লাইট তার, তিনি এয়ারপোর্টে বসে শুনছেন। ইনশাআল্লাহ এরপর ফুর্তি অ্যাপ দিয়ে শুনবো। দেশের বাইরে যাচ্ছেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকলো এবং আশা করছি যে আপনি আমাদের গর্বের কারণ হবেন এবং আপনাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। এবং আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ভূত ফিল্মের একজন, আপনি আমাদের একজন এবং আপনি এখনই বাংলাদেশে থাকতে থাকতে এই অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারেন, যাতে পরবর্তীতে কাজের চাপে আপনি ভুলে না যান বা অ্যাপটা দেখলে আমাদের কথা মনে পড়বে। এখনই ডাউনলোড করে ফেলুন। বিভিন্ন এয়ারপোর্ট আমি জানি, আমি মানে এমনি অনেক এয়ারপোর্টে দেখেছি যে ফ্রি ওয়াইফাই আছে, এখানেও থাকতে পারে। শুভ আমাদের SMS করেছেন আমাদেরকে উদাহরণ চট্টগ্রাম থেকে। নাজমুল আমাদের SMS করেছেন, আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে আসছি একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.2 FM, চলছে ভূত FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার নাম মানিক। আমরা সরাসরি ঘটনায় চলে যাই, টাইম যেহেতু কম, ঘটনায় চলে যাই। হ্যালো, আমি MD মানিক বলছি। বন্ধুরা যারা শুনছেন তাদের ধন্যবাদ। আমি যে কাহিনীটা বলবো এটা খুবই রিসেন্ট, জাস্ট গত 2-1 মাস আগের কাহিনী। আমি আর আমার বন্ধু, 2 বন্ধু একটা জায়গায় থাকতাম। আমি আসলে কাহিনীটা ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি, কারণ ওই জায়গায় একটা হন্টেড প্লেস, তার জন্য। সো আমি আর আমার যে বন্ধু ওইখানে থাকি, বন্ধুর নাম ফরাদ, মনে হয় ফরাদ শুনছে। তো ওইখানে একদিন রাতে প্রচণ্ড গরম, ভীষণ গরম, তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। সো রাত 12টা এদিকে বাজে, হঠাৎ কারেন্ট গেল। যাওয়ার পরে তখন আমরা শুয়ে রয়েছি, কারেন্ট যেহেতু গেছে, দরজা খোলা, আমরা যখন বিছানায় শুয়েছিলাম। দেন তার কিছুক্ষণ পরে আমাদের গায়ে পানির ছিটা দিল কেউ যেন। সো আমরা ভাবলাম হঠাৎ পানির ছিটা, আমাদের রুমের মধ্যে কোনো ট্যাপ নাই, কোনো বেসিন নাই যে কোথাও থেকে পানি ছিটে আসবে, জাস্ট বোতলে পানি থাকে, বোতলে মুটকি তো আটকানো। সো আমরা উঠে খুঁজছি, তখন কারেন্ট ছিল না, তো মোবাইলের লাইট দিয়ে আমরা খুঁজছি যে কোথা থেকে পানি আসছিল। সো আমার হাত ভিজে গেছে, মুখ ভিজে গেছে, যে এত পানি যে কোত্থেকে আসলো আমরা খুঁজে পেলাম না। ইভেন এটা আমার ফেসবুকে পোস্টে আছে ছবিটা। এরপরে যে কাহিনীটা গত রবিবারে ঘটছে, আমার আর এক বন্ধু ফরাদ চলে যাওয়ার পরে আমরা একটা রুমে 4 জন থাকি। সেই রুমে যে কাহিনীটা ঘটলো, যে জাস্ট এই রবিবার রাতের কাহিনী এটা। আমার বন্ধু, ওর নাম জুয়েল চৌধুরী, ওর বাড়ি হবিগঞ্জ। ওর রাত 2:30 থেকে 2টার সময় ও টয়লেটে গেল। আমাদের ওইখানে আছে যে যদি রাতে টয়লেটে যাও 2 জন করে যেতে হবে, কারণ এখানে একটু ঝামেলা আছে যেহেতু। সো একা একাই গেল, ওদিনে কাউকে ডাকে নাই। দেন ও টয়লেটে যাওয়ার সময়, আমাদের টয়লেটটা হচ্ছে হোস্টেল থেকে একটু বাইরে। সো ওইখানে টয়লেটে গেল এবং টয়লেটের মধ্যে কোনো আলো ছিল না, তো এর জন্য ও দরজাটা খুলে টয়লেট করতেছিল। সো ওই সময় ও বুঝতে পারলো যে বাইরে লাইট ছিল, লাইটের উপরে কোনো একটা ছায়া আসছে, কেউ দাঁড়িয়েছে, ওই ছায়াটা ওর গায়ের উপর পড়ছে। ও ভাবলো যে ওইখানে বোধ হয় কোনো ছিল, গাছের পাতা টাতার ওই ছাওয়াটা। তো কিছু না মনে করে টর্চ শেষ করে যেই বের হলো, তখন দেখলো কি ওইখানে লাইট ল্যাম্পপোস্টের নিচে একটা ছোট 3 থেকে 4 বছরের বাচ্চা দাঁড়ায় রয়েছে। ও অত রাতে এরকম একটা ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, বাচ্চা। ও তখন চিন্তা করলো পাশে আমাদের কলেজ হোস্টেলের যে অ্যাডমিন, তার বাসায় কোনো গেস্টের কোনো বাচ্চা হতে পারে। তো অতটুকু কেয়ার না করে ও জাস্ট আমাদের হোস্টেলের দিকে আসছিল। সো আমাদের হোস্টেলের দিকে ওকে ক্রস করে আসতেছে, ও ওই বাচ্চাটা ওর পিস আসতেছে। আমাদের ঘর যখন রুমের সামনে আসছে, তখন ও চিন্তা করলো এখনো বাচ্চাটা স্টিল আমার পিস যাচ্ছে। তখন ও জাস্ট ঘুরে ওই বাচ্চাটাকে বলবে যে তুমি কে, তুমি আমার পিস যাচ্ছ কেন। জাস্ট ও যখন মুভ করলো, তখনই দেখলো বাচ্চাটা ভ্যানিশ।
সো তখন ও একটা থতমত হয়ে গেল আসলে জিনিসটা কি হলো। সো জাস্ট ও ঘরের মধ্যে ঢুকে ও আমার কম্পিউটারের ডেস্কের সামনে বসে চিন্তা করলো আসলে আমি কি দেখলাম, যে একটা বাচ্চা আমার পিছনে আসলো, আমি যখন কিছু বলবো তার আগে ভ্যানিশ। দেন তার কিছুক্ষণ পরে ও, আমাদের ওই দিনকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সো সব জানলাই বন্ধ করা ছিল, জানলার এখানে একটা মানুষ দরজায় নক করলে যে সাউন্ডটা আসে সেরকম নকের সাউন্ড আসলো। তো তখন ওর অনেক কিউরিসিটিটা অনেক বাড়লো যে আসলে জিনিসটা কি। তো একটা ইয়ার জন্য ও জানলার কাছে গিয়ে জানলাটা খুললো, বাট যখন জানলার কাছে গেল কেউ দেখতে পেলো না, যে এতক্ষণ নকের আওয়াজ শুনছে কিন্তু কাউকে দেখতে পেলো না। দেন তারপরে ও হঠাৎ ওর চোখ গেল ওই দেওয়ালের উপরে। আমাদের ওই কলেজে একটা আছে, যে মিথ আছে যে ওইখানে বিশেষ বিশেষ সময় ওইখানে একটা বাচ্চা ওইখান দিয়ে ওই ওয়ালের উপর দিয়ে হাঁটে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়। সো ও যখন ওই বাচ্চাটাকে দেখলো, যে বাচ্চাটাকে একটু আগে দেখেছে, তখন ও খুব হয়ে যায় এবং জায়গায় স্থির হয়ে যায়, লড়াচড়া করতে পারে না। কিছুক্ষণ পরে দেখলো বাচ্চাটা একটা হাসি দিছে এবং ওর মাথাটা অনেক বিশাল হয়ে গেছে। ওটা দেখার পরে ও পড়ে যায় এবং ঘুমাইতে থাকে। তখন আমরা উঠে ওকে জিজ্ঞাসা করতেছি যে আসলে কি হলো তোমার। তারপরে ও একটু স্বাভাবিক হয়, সকালে হুজুর এসে করে এবং ও এখন স্বাভাবিক আছে। ওর আসার কথা ছিল কিন্তু ও আসতে পারে নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আবার আপনার কাছে। আমরা চলে যাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাদের SMS করতে চান, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bothfm@furti.fm, which is bhwtfm@radio.fort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে SMS করছেন। রুহান আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন, তিনি এবং তার ফ্রেন্ড একসাথে শুনছেন এবং তারপরেও ভয় লাগছে। আনোয়ার সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে কিছুদিন পর আমার প্রিয় ভূত FM বেশ কিছুদিন পর আমার প্রিয় ভূত FM শুনছি। অসুস্থ ছিলেন তিনি। ওয়েলকাম ব্যাক। লিখন আমাদের SMS করেছেন চিটাগং থেকে এবং আজকে তিনি লেট করে ফেলেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেব SMS করেছেন, সোহেব খান মহাখালী থেকে, এবং শুনছেন, ভালো লাগছে। মনু আমাদের বাসাবো থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে রাইসা ময়মনসিং থেকে। এছাড়াও প্রান্ত আমাদের এখানে SMS করেছেন, প্রান্ত কর্মকার, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে। তিনি এবং তার ছোট্ট বেবি মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। টামি এবং আজকে তিনি প্রথম SMS পাঠিয়েছেন। সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন। জাহিদুজ্জামান মিম আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী থেকে। এছাড়াও প্রশান্ত আমাদের এখানে রয়েছেন। এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাগর, রিজভি আমাদের রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, তানজাম আমাদের সাথে রয়েছেন। আমাদের এখানে রয়েছেন FH আবরার হবিগঞ্জ থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাইদুর রহমান মুন্সিগঞ্জ থেকে। আমাদের এখানে রয়েছেন শাওন, আমাদের এখানে নরসিংদী থেকে তিনি রয়েছেন। হিমেল আমাদের এখানে রয়েছেন পুরান ঢাকা থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাজিদ, আতাউর রহমান রয়েছেন আমাদের, আতাউর খান আমাদের এখানে রয়েছেন, নাজ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন শুভ ওয়াসা রাজশাহী থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রভাতী রংপুর থেকে। আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে জয়েন করছেন এবং অনেকে এই মুহূর্তে কমেন্ট করছেন এবং এখনো করে যাচ্ছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই সেই মোবাইলটা নিয়ে অনেক আগ্রহের কথা শুনতে পাচ্ছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের এখানে একজন রিজভি আহমেদ বলছেন ভয়ের করা যায় না, মাঝখানে চিৎকার দিলে খুব ভয় হতো। আচ্ছা, ওকে। আমাদের এখানে MD লিচন হাজারি লিখেছেন যে তার কাছে খুব ভালো লাগছে। নিহাদ আমাদের এখানে লিখেছেন যে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। আচ্ছা, আমাদের এখানে লিখেছেন রাব্বি লিখেছেন যে রাসেল ভাই মাথার খুলে নিয়ে ঘটনাটা জোশ ছিল। আমাদের এইখানে ফুর্তি যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আপনারা অনেক SMS করেছেন, না অনেক কমেন্ট লিখেছেন এবং আমাদের এখানে লিখেছেন ইমেলটা জটিল লাগলো একটু, এটা লিখেছেন রাজকুমার। এছাড়া আমাদের এখানে রয়েছেন সাগর খান এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়েন না কেন। আরিফ কিবিয়া ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, 4 বন্ধু মিলে তারা শুনছেন। এছাড়া আমাদের এখানে মোহাম্মদ নাসিম লিখেছেন যে ভূত FM রক্স। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি ফাবি হায়দার মোবাইলটা চাই এবং আমাদের এখানে লিখেছেন স্যাড বয় জয় খুব ভয় করছে। আমাদের এখানে বাপ্পি বিশ্বাস আছেন, তিনি বলেছেন যে আমি ইন্ডিয়া থেকে অপেক্ষায় আছি, আজ আমার কমেন্ট আপনাকে পড়তেই হবে, পড়ে ফেললাম।
এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন এবং কমেন্ট করছেন। আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, যেই দেশেরই অধিবাসী হই না কেন, আমরা সবাই ভূত এফএমের সাথে সম্পৃক্ত এবং আমরা ভূত এফএমের একজন, এটাই সবচাইতে বড় কথা। যাই হোক, আমাদের যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আরো একবার বলেছিলাম সময় পেলে তাকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনার নামটা আরেকবার সবাইকে বলবেন আজমল ভাই। আমি বলে দিলাম যদিও। ওকে, My name is Sheikh Mohammad Najmul Hasan. ওকে, আমরা চলে যাই আপনার পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যেটা, ওই আমার আম্মাকে, যেটা আম্মার সময়টা একটা জিনিসটা এর মধ্যে, যাই হোক, তো সেটা হলো কি যে আম্মাকে আমি দুইটা দেখেছিলাম, সেটা তখন অনেক ছোট ছিলাম। এটা হচ্ছে সিরাজগঞ্জের আপনার রায়পুরের ঘটনা। জি জি। তো ভাই তখন এখন অফিসার ছিলেন, মিল এরিয়া আর কি। তো আমি তখন বেশ অনেক ছোট, তো আমি ওই আপনার ওই হাতে লাঠি নিয়ে আর নিচে সব কি সব গাছ টাছ আছে, মানে সবজি যেতে আছে, ওই লাঠি মারতেছে আর কি। যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে আসতেছে, ওই শিয়াল টিয়াল আসবে, তখন আম্মা উপর দিয়ে আমাকে, মানে বারান্দার পেছনে আবার ঘোরানো সিঁড়ি আছে, তা আম্মা রান্নাঘর দিয়ে বার হয়ে আমাকে ডাকতেছে। বাইরে হিসেবে আমি দেখতেছি যে আম্মা 4 তলা 3 তলা দেখতেছি যে আরেকজন মায়ের মতোই সেও আমাকে ডাকতেছে। তখন আমি বললাম যে মা, কোনটা আমার মা? বলে, কিরম কথা বাবা, এটা কিরম কথা? আমি, তুমি আমার মা না ওই যে ওই আরেকজন তো তোমার মতো দেখতে। তখন দেখি যে সে আমার সামনে, মানে চোখগুলো বড় করে, তো নিচে দিয়ে যদি যায় তো বারান্দায় আসে ওয়াল করা দেখতে হবে, একটু উপরে উঠে গেছে, উঠে গিয়ে একটু উড়ে চলে যাচ্ছে শূন্যে। তখন আমি খুব ভয় পেয়ে যাই। মাকে বলছে, মা কিন্তু ভয় পাইছে, তো বাবা তুমি আসো। আমি বললাম না মা, আমার ভয় লাগে, কারণ ওরা যে যখন উঠতে যাবো তখন দরজা থাকবে, দরজা বন্ধ থাকলেও জানলাগুলো যে রান্না করে খোলা থাকবে, তো আমাকে সাথে নজর পড়বেই, আমি ভয় পাচ্ছি। তো এই ঘটনাটা আমার খুবই হয়েছে। এবং আপনি আপনার নিজের মাকে এরকম দুটা দেখেছি। আবার আপনাকে তার মানে বিভিন্ন সময় এভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় দেখেছি। আবার ওই এতেই তখনও আরেকটা ঘটনা হয়েছে যে ওই আপনার ওই শিউলি ফুল তুলবো আর কি। জি জি। তো মেয়ের সামনে, ছোট মেয়ে, হ্যাঁ, খুব বন্ধুর মতো, ছোট ছোট আর কি, ও ছোট আমি ছোট। তো পেছন থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে গেছে, নেমে সামনে বিল্ডিং এর সামনে গেছে। বিল্ডিং এর সামনে যাওয়ার পরে তখন শিউলি ফুল নিয়ে একটু নাড়া দিয়েছে। জ্ঞান নাই যে রাত তখন কটা, 1টা না 1:30। তো শিউলি ফুল ফোলার পরে দেখি যে আল্লাহ আম্মা ডাকতেছে। মাকে খুব ভয় পেতাম, মার ধর করতো না, কিন্তু চোখ দিক দেখাতো। তো যাই হোক, উনি উজ্জ্বল শ্যামবর্ণ ছিলেন, কিন্তু নাক নকশা অনেক বেশি ভালো ছিল। তো তখন বললো, কি রে মা ওইখানে কেন? আমার মা তো 4 তলা থাকার কথা। তখন দেখি করছে, তখন একটু আমরা ভয় পেয়ে গেছি, কান্না শুরু করছে। তখন একটা সিকিউরিটি গার্ড আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব, ওই কানে এঁটে দিয়ে ঘুমাচ্ছিল। আওয়াজ পেয়ে এখন মনে করতেছি ওটাই ভূত। তখন না আঙ্কেল, আমি ভূত নাই, যে আমি মানুষ, এই দেখো গড়ি টিকটিক করে। তারপর লাইটার জ্বালাইছে, তারপর আমাদেরকে সিঁড়িতে যে পেছন দিক দিয়ে এসে একেবারে ওই পর্যন্ত, মানে ওনাকে আর ছাড়তেছি না, পরে ওই করছে। তো তখন এসে দেখি, তখন ঘড়ি দেখতে পারি, তখন দেখি যে 1:30 না 1টা হয়তো এরকম হবে আর কি টাইম। আচ্ছা, আপনি প্রথম মানে একদম ভয় পেয়েছিলেন তখন আপনার বয়স কিরকম? যখন প্রথম ভয় পাই তখন বয়স অনেক কম। তখন ওটা আমার মনে আছে, ওটা 4 বছর হবে আর কি। আম্মা বাড়িতে নাই, তো আমি ওই ঘুমাই পড়ছি, মাগরিবে ঘরে ঘুমিয়ে পড়ছি, 3:30 বা এরকম হবে। তখন দেখি মা আমাকে ডাকতেছে। তখন ওই হাঁটতে তো পারি, কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছে আর কি। তো ওই ঘর থেকে আবার একটু লাইট করে, তারপর অন্ধকার একটু আসে, ওদিকে ঘর বন্ধ। তো আমাকে চাচ্ছে যে আমি যেন ওদিকে যাই। তখন বলছে, তুমি আমাকে নাও না কেন? তখন চিৎকার দিই। তখন আমার বোন, আমরা 3 ভাই 3 বোন, তখন আমার বোনরা, আমি সবার ছোট, তখন আমার বোনরা চলে কি তখন ওই যে মা ডাকে, তখন দেখলাম সে উড়ে চলে গেছে। এটা আমার যতটুকু মনে পড়ে, এটা আমার জীবনের প্রথম। আপনাদের পরিবারে কি মানে সবাই এরকম কম বেশি ভয় পেয়েছেন বা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, নাকি শুধুমাত্র আপনার সাথে এই ঘটনাগুলো ক্রমাগত কম বেশি দেখছে? তবে সবচেয়ে বেশি দেখছে আমার বড় বোন, তারপরে আমি আর কি। এখন একটু বলে যে না এগুলো একটা খেয়াল, এটা সেটা, কিন্তু স্টিল নাও সে দেখে। এই কদিন আগেও সে দেখছে, ওই ঈদের সময় সে আবার খুব রান্না করে সারা রাত থেকে। তো যখনই খুব রান্না টান্না করে, খুব ইয়ে করে, তখন সে পেছনে বিল্ডিং এ, হ্যাঁ, সে দেখছে যে একটা মহিলা, সুন্দর একটা মহিলা, আচ্ছা, অথচ ওই বাড়িতে কেউ নাই। তখন সে ভয় পেয়ে যায়, তখন তার হাত পা হয়ে যায়।
তো সে বুঝতে পারে যে এটা ওই ধরনের আর কি। মানে যে বাড়িতে কেউ ছিলই না সেই বাড়ি? ওই বাড়িতে সে দেখছে খুব, মহিলাটা কিন্তু খুব সুন্দর, আচ্ছা খুব সুন্দর। আচ্ছা আর একবার আমি দেখছি আমাকে ঘুম দিয়ে তুলেছিল, আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমাকে ডেকেছিল সে, যে একটা আমাকে ওই দিক দিয়ে কি যেন কনসিভ করতেছে দেখ, তখন আমি রান্না করে যাই। তো ওই জর্দা খুব মানে খুবই সুন্দর করে জর্দা টর্দা পোলাও টোলাও রান্না করছে, জি এটার ঘ্রাণটা হচ্ছিল। হ্যাঁ, জর্দা তো একটু মানুষ তো একটু গোলাপ জল জল দেয়, তো এগুলোতে এইটা হয়েছে আর কি। আচ্ছা, আপনার কাছে এতদিন পরে যে এত অভিজ্ঞতা বা এই যে এত দেখেছেন আপনি, আপনার শেষ মুহূর্তে কি মনে হয় যে আসলে পৃথিবীতে ভয় বলে কিছু আছে কিনা, মানে ভয় পাওয়া উচিত কিনা, নাকি ভয় না পেলেও চলে আসলে? ভয় পাওয়া আমি তো মনে করি উচিত, এই কারণে কারণ আমার একটা বিশ্বাস আছে যে যারা একদম ভয় পায় না, কিন্তু যদি হঠাৎ ভয় পেয়ে যায় তখন কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ভয়টা থাকা ভালো, ভয় থাকা ভালো। এবং আমাদের 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 শরীরেরও যে একটা মানে প্রক্রিয়া রয়েছে, শারীরিক যে প্রক্রিয়া রয়েছে, তার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আছে যে শরীর আগে থেকে প্রস্তুত হয়ে যায়। এটাকে মনে হয় ফাইট ফ্লাইট বা এরকম টাইপের কিছু একটা বলে, আমি ঠিক জানি না ডাক্তার প্রফেসর, বাট এরকম টাইপের কিছু একটা বলতে বলে বোধ হয়, বা আমি শিওর না। যাই হোক, তো যে আমরা তখন ধরে আপনার ঘটনা শুনলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার 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 ছেলেও আছে সঙ্গে, তার ঘটনা আমরা একটু ছোট্ট করে শুনবো, বাট তার আগে আমাদের যে বিরতি নিতে হবে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা জানি যে আমাদের যদি SMS করতে চান তাহলে আপনারা চলে যান আমাদের আপনার মেসেজ অপশন, এবং সেখানে গিয়ে টাইপ করুন 50 স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 984 নাম্বার। ছোট্ট বিরতি, আমাদের লাস্ট বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:40 শুনছেন সবসময় রেডিও 40 চলছে এই মুহূর্তে ভূত FM, এবং আমি রাফেলার সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। তোমার নামটা একটু বলো আরেকবার। আমি মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। বাবা যে ঘটনাগুলো বললেন, সেই ঘটনাগুলো তোমার মনে হয় কি, মানে বিশ্বাস হয় নাকি বিশ্বাস করতে পারো? আগে হতো না, কিন্তু পরে আব্বা একদিন বলে কি যে তোমার সাথে যখন ঘটবে তারপর থেকে বুঝবা যে এগুলা আছে, তারপর থেকে দেখার পর থেকে এখন বিশ্বাস করি। তো তার মানে তুমিও দেখেছো? হ্যাঁ। কি ঘটেছিল তোমার সাথে একটু শুনি। আমি কি আগে বলো যে তুমি কি করো? আমি তো স্টুডেন্ট, ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ো। শুনি তোমার কি দেখেছো তুমি? সেদিন আমি আর আব্বু টিভি দেখছিলাম আমাদের মাস্টার বেডে। জি। তে এখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন আব্বু বলে তখন আমাদের চার্জার অন করার জন্য আমি আম্মুকে ডাক দিই, তো আম্মু কোনো উত্তর দেয় না। 2-3 বার ডাক দিই, তখন আব্বু বললো কি যে তুমি তোমার আম্মুকে ডাকছো, তোমার আম্মু তো নাই। তখন মানে তোমার আম্মু তো নিচে দোকানে গেছে। আমার বিশ্বাস হয় না। পরে আমি খাট থেকে নেমে মাস্টার মানে আমাদের রুমটা ক্রস করে আমাদের ডাইনিং রুম পরে সেখানে যাই, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তাও ডাক দিই আম্মু, আম্মু কোনো উত্তর দেয় না। পরে এই মুহূর্তে আবার আব্বুরও বিশ্বাস হয় যে আম্মু মনে হয় ঘরে আছে। তো এখন আব্বু আসে, আমার কাছে আসে, এসে ডাক দেয় আম্মুর নাম ধরে, কিন্তু তাও বলে না। তাই আমি আরেকবার ডাক দিলাম। পরে আম্মু বলল পরে আব্বু শুনছে, শুনে বললো আম্মুকে ডাক দিল। তখন আম্মু বলল জি, আওয়াজটা ছিল যেখানে আমরা টিভি দেখছিলাম ওখানে এই বারান্দা ছিল। তো এখন আমি প্রথমে যাই, তারপর আব্বু আমার পিছে পিছে আসে। ওখানে আবার বারান্দাটা, আবার ওখানে জানলাও ছিল, তো বারান্দাটাও দেখা যায়। সে এখন তখন পর্দা জানলা সব খোলা ছিল, গরমকাল। তখন আম্মুকে দেখতে পাচ্ছি যে আম্মু হাত পাখা করে আবার বারান্দা একটা দোলনাও ছিল ওখানে বসতেছে, কারণ আম্মু ওখানে সচরাচরই বসে কারেন্ট যাওয়ার পর। তাই আমি এখন আম্মুর কাছে দৌড়তে ছুটে যাই যে আম্মু কেন উত্তর দিল না, কখনো তো এরকম করে না। তো দৌড়তে ছুটে যেই যাব, মানে বারান্দায় ঢুকে বামে তাকাবো, আম্মু মানে একটা কালো ছায়া ভ্যানিশ হয়ে গেল। আব্বুর সামনে ওই জিনিসটা ওই মুহূর্তেই ঘটছে। তারপর তো আমার মানে শরীর একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেল, আর কি বলবো, এটাই ছিল ঘটনা। আচ্ছা, তার মানে তুমিও দেখেছো, এবং আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? আসলে কিছু বলতে চান মনে হয়, আপনি মনে হচ্ছিল। শুনি। এটা তার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা আমার কাছে একটু অবাক লাগলো যে আমি ওই একসাথেই দেখেছি আর কি। আমিও বুঝতে পেরেছি যে ও তো প্রথমে আমি মনে করতাম যে ও নিচে চলে গেছে ওর মা, কিন্তু পরবর্তীতে যখন আমার কথা জবাব দিল, এবং আমিও দেখলাম যে সে ওখানে যে বসলো ইজি চেয়ার আর কি। কিন্তু যখন বারান্দা ও আসে, তারপরে আমি বাইরে,
তখন আচ্ছা। তার আগে এটা মানে অবাক লাগে, একসাথে দুইটা দেখলাম, দুইজনই দেখলাম, ওকে, এটা বিশ্বাস হয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই এসএমএস করেছেন, আনওয়ান্টেড ড্রিম লিখেছেন যে আর তিনি বলছেন যে ফুর্তির কাছে আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, আরো ভয়ের ঘটনা চান তিনি। এটা অবশ্য আমরা যদি এরকম বলতাম যে আমাদের মেধা দিয়ে করা সম্ভব, তাহলে আমরা সেই মেধা দিয়ে করে পারফর্ম করে দেখাতাম যে কত ভয় আপনাকে পাওয়ানো যেতে পারে। বাট যেহেতু আমাদের নির্ভর করতে হয় আপনাদের উপরে এবং কোনো ঘটনা ঘটার উপরে, সুতরাং এটা আসলে কিছু করার নেই। ব্যাপারটা এরকমই আসলে, মানে আমার মানে এটা হচ্ছে একটা পানির মতো আর কি, পানির সাথে চিনি মিশালে শরবত হয়ে যায়, সেটা আর পানি থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে অত ভালো আপনাদের কাছ থেকে ঘটনা পাওয়া যায়, সেই জন্য অপেক্ষায় থাকি। প্রতি সপ্তাহেই আমরা অপেক্ষা করি এবং যখন কেউ ভালো ঘটনা পাঠান বা প্রতি সপ্তাহে যখন কোনো ভালো ঘটনা আমরা পাই, আমাদের মনটা ভরে যায় এবং আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করবেন এটা যে চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং চেষ্টাটা ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে। অপেক্ষার প্রহর আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে অসম হচ্ছে। এমডি জয় হাসান লিখেছেন আমি ভয় পাই না। আমি কেন আপনার মতো করে ভাবতে পারি না? আমি যদি ভয় না পেতাম তাহলে আমার অনেক ভালো হতো। যাই হোক, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান সৈয়ব আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে নাজমুল ভাইয়ের ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের এখানে শুভ রাফতান লিখেছেন এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আকাশী লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি এমডি জয় হাসান, আফরিন সুজন সহ আরো অনেকে। আমাদের ফুর্তি যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেও লিখেছেন যে আমাদের এখানে লিখেছেন যে ইমন লিখেছেন যে ভাইয়া কমেন্ট পড়েন না কেন? আমি কমেন্ট কিন্তু পড়ছি অলরেডি, এখনো পর্যন্ত পড়ে যাচ্ছি। শান্ত আমাদের এখানে লিখেছেন যে গাজীপুর থেকে তিনি শুনছেন, তার কাছে ঘটনা ভালো লেগেছে। আমাদের এখানে মুস্তাক লিখেছেন এবং আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আচ্ছা, মুস্তাক বলেছেন ওই ফোন থেকে সেলফি নেওয়া যাবে না। ফোনের মডেলটা দেখে আমি অবশ্য জানি না যে এটাতে সেলফি নেওয়া যায় কিনা। আমি তবে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ছবি সব ঘটনা হচ্ছে ছবি উঠতে হবে এই ফোনে, কারণ আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নেন, ব্যাক ক্যামেরা দিয়ে নেন, সেলফি নেন বা গ্রুপ ফটো নেন, কোনো ব্যাপার না। এমডি কামরুল হাসান আমাদের এখানে লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাদের এখানে তাসনিম মিম লিখেছেন যে আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদের পাপ্পু এখানে লিখেছেন যে মোবাইলটা আমার চাই। আমাদের সিঙ্গার আকাশ লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করে গেছেন। রাজীব আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। অজয় আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। স্বপ্ন সারথী, এছাড়াও মাসুম পারভেজ আমাদের এখানে কমেন্ট করেন। নাইমুর নাফি আমাদের এখানে, আলামিন তপু, তনজিম আহমেদ সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন এবং আমাদের এই পেজটা তো খোলাই আছে আপনাদের জন্য সারা সপ্তাহ জুড়ে। সুতরাং আপনারা যদি কমেন্ট করতে চান বা জানাতে চান যে কোনো আপনাদের মতামত, তাহলে এই পেজগুলোতে জানাতে পারেন। আরো একবার পেজগুলোর অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/facebook.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.raffle। শাওন আমাদের এসএমএস করেছেন, জানাচ্ছেন যে ভালো লেগেছে। মিরাজ আমাদের এসএমএস করেছেন তার বার্থডে জন্মদিনের শুভেচ্ছা রইল। ওয়াহিদ তৌসিফ পিয়াল আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন, লিখেছেন গ্রেট। রামপুরা থেকে আমাদের এখানে লিখেছেন ভয় পাচ্ছি। তানজাম আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে এইচএসসি এক্সাম যারা দিয়েছেন তাদের রেজাল্ট ভালো হোক। আমিও প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের রেজাল্ট যেন অনেক ভালো হোক এবং যারা কষ্ট করেছেন তারা যেন সেই কষ্টের ফলটা পান এবং যা আশা করছেন এক্সপেকটেশন আপনাদের যা তার চাইতে যেন ভালো হয়। এস আবরার আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সাজু চিটাগং থেকে। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লিখেছেন উর্মি ময়মনসিং থেকে। জুই নারায়ণগঞ্জ থেকে আমাদের এখানে এসএমএস করেছেন। শাওন রামপুরাতে বনশ্রী থেকে আমাদের এখানে এসএমএস করেছেন। আন্দালিব আমাদের এখানে লিখেছেন যে আজকে খুব ভয় লাগছে। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের এখানে এসএমএস করেছেন। শিশির রাজশাহী থেকে এসএমএস করেছেন। ফুর্তি নাম লেখেননি। শাওন আমাদের এখানে এসএমএস করেছেন বাংলা কলেজ থেকে। এছাড়াও আরো অনেকেই এসএমএস করেছেন। যাই হোক, যাওয়ার আগে শুধুমাত্র একটা জিনিস আমাদের শেষ করতে হবে, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। তার আগে আমাদের ইমেল অ্যাড্রেস আরেকবার মনে করে দিতে চাই যেখানে আপনারা ঘটনা পাঠাবেন। আরো একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is bhwtfm@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনা শুরুতে উল্লেখ করুন অবশ্যই যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে ঘটনা পাঠাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Root FM, the night comes alive with Gramin Phone.